লুকাচুরি খেলবে? লুকাচুরি, তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আজ বৃহস্পতিবার, সময় হল ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার। ভূত কমের সাথে আমি বেশি কথা বলবো না, কারণ অনেকেই কথা এখন বেশি বলা পছন্দ করেন না। আমি তো আজকাল কথা বলতেও ভয় পাই। শুধুমাত্র এইটুকুই বলবো, যারা বন্যাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। আমাদের মডারেটর যারা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই। তাদের জন্য অনেক ভালোবাসা। বুকের গভীর থেকে যখনই কোনো বিপদ আসে তখনই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তখন বাংলাদেশের মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, প্রতিদিন, আগামীতেও। যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড, এবং শুরুতে একটু জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস bhoot@gmail.com। ইউটিউব চ্যানেলে শুনছেন আপনারা, অনুগ্রহ করে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা সবসময় সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং আমরা যেহেতু ইউটিউবে নতুন স্টোরি দিচ্ছি রেগুলার, সুতরাং আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমি চাই। আর একেবারেই ফেক কোনো চ্যানেলে গিয়ে আমাদের ঘটনা শুনবেন না আপনারা। এখানেই নতুন ঘটনা পাচ্ছেন, সুতরাং কোনো রিজন নাই। সো আমি বলবো সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে ফেক চ্যানেলে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না। আমরাও উৎসাহ পাবো এবং আপনাদের সাথে আরও অনেকটা পথ বাড়ি দেবার প্রেরণা পাবো। আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম, রাসেল ভাই। বলছিলাম, আমি আপনাকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। তাই আমি আজ ঘটনাটি লিখছি, তবে অনুরোধ রইল ঘটনাটি আপনি আপনার ভূত.com-এ শেয়ার করবেন, যাতে এই রকম ঘটনা আর কোনো মেয়ের সাথে না ঘটে। কারণ আমি চাই কোনো শাশুড়ি যেন তার ছেলের সাথে এগুলো না করে, কালো জাদু না করে। কারণ শাশুড়ি যার ছেলের বউ মানে মেয়ের মতো, তাই দুজনের সম্পর্ক যেন সবসময় মা আর মেয়ের মতোই পবিত্র হয়ে থাকে। সমাজে কিছু মহিলাদের বলছি, আপনাদের মাধ্যমে যে কোনো মহিলা যেন তাদের ছেলের বউকে এই নজরে না দেখে। ছেলের বউ মানে যে পরের মেয়ে তা না, তাকে নিজের মেয়ের মতো দেখতে হবে, তবেই সুন্দর পরিবার হতে পারে। এখনও অনেক মহিলা আছেন যারা শাশুড়ির নির্যাতনের শিকার, তবে কিছুই করতে পারেন না। আইনের আশ্রয় নিলেও তাদের কোনো লাভ হয় না। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা তো কখনোই চাইবে না যে কোর্ট কানা কাচারি করে বেড়াতে, কারণ ওখানে যাওয়া মানেই সম্মানহানি হওয়া। তাই আমি চাই রাসেল ভাই, আপনি আমার এই ঘটনা আপনার ভূত.com-এ শেয়ার করুন। আমি নড়াইল জেলার রূপগঞ্জ গ্রাম থেকে বলছি, সমস্যার কারণে নাম গোপন রাখছি। বুঝতেই পারছেন, শুধুমাত্র ঘটনা শোনার জন্য না, আমরা একটি সামাজিক দায়িত্ববোধ থেকেও এই ঘটনাটি প্রচার করছি। দেখা যাক এরপরে তিনি কি বলছেন। আমার বাড়ির পাশেই আমার বিয়ে হয় ২০১৬ সালের ডিসেম্বরের ২৮ তারিখে। তবে সম্পর্কের বিয়ে ছিল, ভালোবেসে দুজন বিয়ে করেছিলাম, পরিবারের রহমতে। বাবার বাড়ি থেকে এক বাড়ি পরে আমার শ্বশুর বাড়ি, আর শাশুড়ি বিয়ের সময় ছিল বিদেশে, বাইরের একটি দেশে। বাড়িতে ছিলাম আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর, দেবুর, একটা ননদ, তার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আর বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড আমার বড় আপার ক্লাস ফ্রেন্ড ছিল, তাই বয়সের অনেক ডিফারেন্স ছিল আমাদের। আর আরেকটা কথা, সেটা হলো আমার হাজব্যান্ডের আগের একটা বিয়ে ছিল, সেই স্ত্রীর ঘরে ছিল একটা কন্যা সন্তান। আজ সেই সন্তানের বয়স ৭ বা ৮ বছর। তবে তখন সেই স্ত্রী আমার বিয়েরও ২ বছর আগে বিদেশে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার সন্তানকে নিয়ে যায়নি, সেই সন্তান তার নানুর কাছে থাকে, অর্থাৎ রংপুরে। তাদের ডিভোর্স হয়ে গেলে ২ বছর পর আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হয়। তবে আমার পরিবার থেকে সবাই ছিল এর অমতে, কারণ আমি একজন অবিবাহিত মেয়ে এবং সে একজন বিবাহিত পুরুষ। তাই আমার পরিবার থেকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না। আর সে কারণেই আমি গোপনে বিয়ে করি, কাউকে না জানিয়ে। শুধু আমার শ্বশুরের মত নিয়ে আমার ননদের বাসায় আমার বিয়ে হয়। ১.৫ বছর ভালোই কাটল। হঠাৎ জীবনে কালো অধ্যায় নেমে আসলো। ২০১৮ সালে আমার শাশুড়ি দেশে ফেরেন। দেশে ফিরে যখন বাড়িতে আসলেন তখন মোটামুটি ভালোই ছিল। তবে বলে রাখি, আমার শাশুড়ি আমাকে একটু অপছন্দ করতেন, কারণ আমার গায়ের রং ছিল কালো, আর আমার বাবার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। তাই শাশুড়ির একটি অমতি ছিল এই বিয়েতে। প্রথম অবস্থায় শাশুড়ি আমার সাথে ভালোই ব্যবহার করছিলেন। আমিও নতুন নতুন মা কাছে পেয়ে তার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসায় সমস্ত অত্যাচার, ঘৃণা আমি সেগুলো চোখে দেখতে পাইনি, কিন্তু মুখোশের আড়ালে ছিল আমার প্রতি ঘৃণা ও রাগ। কিন্তু আমার অনেক ছোটবেলায় মা মারা গেছেন। আমার মা মারা গেছেন ২০০৮ সালে। তাই মায়ের ভালোবাসা, স্নেহ আমি ওগুলো কিছুই চোখে দেখিনি। মাঝে মধ্যে শাশুড়ি আসার আগে আমার সাথে আমার হাজব্যান্ডের খুঁটিনাটি ঝগড়া হতো, কিন্তু তখনও আমাদের মধ্যে তেমন বড় কোনো ঝামেলা হয়নি। সারাদিন আমি আর আমার হাজব্যান্ড যত ঝগড়াঝাটি করি না কেন, রাতে দুজনেই সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। কিন্তু শাশুড়ি আসার পর থেকেই কেমন যেন উল্টোটা হওয়া শুরু করল। আমার হাজব্যান্ড আমার হাতের রান্না ছাড়া কিছুই খেতে ভালোবাসেন না, এখনও একই রকম আছেন। যে যাই করুক, সারাদিন চলে গেলেও রাতে সে আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসত।
আমার বাবার বাড়ির কাছে হওয়ায় আমি কখনো বাবার বাড়িতে গিয়ে একটা রাত কাটাতে পারিনি, কারণ আমি কখনো চাইনি আলাদাভাবে থাকতে। হঠাৎ একদিন আমার আর আমার হাজবেন্ডের বিরাট এক ঝগড়ার সৃষ্টি হয় সামান্য কিছু নিয়ে। বলে রাখা ভালো, আমার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে আমার শাশুড়ি, ননদ, দেবুর তারা সবাই কথা বলতেন, যোগাযোগ রাখতেন নিয়মিত, এবং সেখানে যেতেনও, কিন্তু আমার হাজবেন্ডকে আমি কখনোই দেখিনি তার সাথে কথা বলতে। যখন শাশুড়ি বাড়িতে আসে তার 15 থেকে 20 দিন পর থেকেই আমার হাজবেন্ড গোপনে সেই আগের স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করেন। আমি একদিন বুঝতে পারায় সে একটু অন্যমনস্ক হয়ে যায়, তবে আমি কিছুই বলতাম না। আমার সামনে বসে আমার শাশুড়ি তার আগের ছেলের বউয়ের সাথে কথা বলতো, তবে আমি ওটাতেও কিছু মনে করতাম না, কোনো প্রতিবাদও করিনি। তারপরেও আমার জীবনে সেই কালো অধ্যায় যখন শুরু হলো, 2018 থেকে আমার জীবনে শুধুই দুঃখ আর কষ্ট। আমি যেন বাবার বাড়ি থেকে 4-5 দিন ঘুরে আসি, এরকম একটা কথা আমার শাশুড়ি আমাকে বলতেন। কিন্তু আমার বাবার বাড়ি কাছে আছে। আমি বলতাম যে আমি শুধু শুধু বাড়িতে কেন যাব, আমার ভালো লাগে না, আর আপনার ছেলেও পছন্দ করে না। আর এগুলো বলাতে মাঝে মধ্যে আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়াও হতো। একদিন ঝগড়ার পর আমি আমার বাবার বাড়ি চলে আসি। সারাদিন কেটে গেল। রাতে মনে করলাম যে হয়তো আমার হাজবেন্ড আসবে, তাই তার জন্য রান্না করে খাবার রুমে নিয়ে বসে আছি। কিন্তু রাত 12টা বাজে, সে আসে না। তারপর এভাবেই পুরো রাতটা কেটে গেল। মাঝে মধ্যে আমি তাকে ফোন দিয়েছিলাম, তবে তার ফোন বন্ধ পাচ্ছিলাম। তাই ভাবলাম সে হয়তো রাগ করে ফোন বন্ধ রেখেছে। আমি ফজরের নামাজ শেষ করে শ্বশুর বাড়িতে চলে আসি। এসে দেখি আমার হাজবেন্ড ঘুমিয়ে আছে। আর আমি সকালে প্রতিদিনের মতো বাসি কাজ করে রান্নার জন্য রান্নাঘরে গেলাম। এগোতেই দেখি শাশুড়ি উঠে বের হয়ে আসলো। শাশুড়ি বলল, কি হয়েছে, এত সকালে রান্না করছো কেন? আমি বললাম, মা, অনেক সকালে উঠে পড়লাম, তাই ভাবলাম রান্না শুরু করি। তারপর শাশুড়ি বলল, তুমি কখন আসছো? বললাম, এই কিছুক্ষণ হলো। এভাবেই কেটে গেল 2 দিন। 3 দিনের মাথায় হলো বৈশাখী ঝড়ের মতো আমার সংসারে শুরু হলো এক দারুণ অশান্তি। হাজব্যান্ড মোটেই আমাকে দেখতে পারছেন না। একদিন তো আমাকে প্রচুর পরিমাণে মারধর পর্যন্ত করলেন। এক পর্যায়ে গ্রাম্যভাবে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার প্রস্তুতি হচ্ছিল। আমি জানতে পারি যে আমার শাশুড়ি নাকি গ্রামের খুব প্রভাবশালী একজন। আমি তার নাম উল্লেখ করছি না। ওই ব্যক্তিকে বলেছে যে আমাদের তালাক করিয়ে দিতে, কাবিয়ের টাকা দিয়ে দেবে, যে কোনো কিছুর বিনিময়ে যেন তালাক হয়ে যায়। কারণ শাশুড়ি জানত যে আমার সাথে ওনার ছেলের তালাক হয়ে গেলে ওনার ছেলে সেই প্রথম স্ত্রীর বাড়িতে চলে আসবে, আবার তার সাথে বিয়ে দেবে, আর সে বিদেশে থেকে যে টাকা পয়সা এনেছে সেগুলো তার হবে। কিন্তু গ্রাম্যভাবে যখন সবাই বসল, তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করব, আমি কি আমার সংসারে ফিরে যেতে চাই নাকি বাবার বাড়িতে যেতে চাই। কারণ আমাকে খুব মারধর করেছিল, আমি খুবই অসুস্থ ছিলাম ওই মুহূর্তে। কিন্তু তবুও আমি বলেছিলাম না, আমি আমার শ্বশুর বাড়ি যাব, কারণ বিয়ে মানুষের জীবনে একটাই হয়, আর আমার সেটা হয়ে গেছে। তাই আমি যত কষ্টই হোক না কেন শ্বশুর বাড়িতেই ফিরে যেতে চাই। তারপর স্বাভাবিকভাবে আমি বাড়িতে চলে আসলাম। গ্রামের লোকজন সবাই মিলে আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল। কিন্তু শাশুড়ির মনে তখন লেগেছিল আগুন, কারণ শাশুড়ি তো এটা চায় নাই। তাই শাশুড়ি গোপনে গেল আমার গ্রাম থেকে আরও একটু দূরের আরেকটি গ্রাম। সেই গ্রামটির নাম মোশো, এবং সেখানে একজন কবিরাজ ছিলেন যিনি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতেন। অর্থাৎ তিনি স্বামী স্ত্রী তালাক করানো ইত্যাদি যে সমস্ত বাজে কাজ আছে সেই কাজগুলোই তিনি করতেন। এবং সেখানে গিয়ে আমার শাশুড়ি আমার বিষয়ে জানায়। আমার কিছু চুল, আমার পরনের গোপন কিছু কাপড় তার কাছে নিয়ে যেতে হবে, এইরকম একটা কথা তিনি বলেন আমার শাশুড়িকে। শাশুড়ি বাড়িতে ফিরে আসেন। তিনি জানতেন যে আমার মাথার চুল আমি কোথায় ফেলি, আমার শরীরের ব্যবহার করা কাপড় চোপড় কোথায় পরিষ্কার করতে রাখি, তাই সেই সুযোগ মতো সেগুলো ব্যবহার করে। বলতে গিয়ে যে আমার যে এত কষ্ট হচ্ছে তা আপনাকে বোঝাতে পারব না। তখন থেকেই শুরু। 2019 সাল নভেম্বরের 5 তারিখ হঠাৎ আমি আমার শ্বশুরবাড়ির কাউকে দুচোখে দেখতে পারছি না, আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি না, এমন একটা অবস্থা যেন আমি আমার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসতে পারলেই বাঁচি। তবে আমার এই অবস্থা দেখে আমার বাবার একটু সন্দেহ হয়েছিল, কারণ আমাকে যেভাবে মারধর করেছিল আমার হাজব্যান্ড, তারপরেও আমি সেই বাড়ি যাওয়ার জন্য রাজি ছিলাম। এখন কেন এইরকম করছি, আমার শ্বশুরবাড়ি থেকে আমি কেন চলে আসতে চাচ্ছি, এইটা ভেবে বাবা অনেক চিন্তায় পড়ে যান। তখন সে আমার বড় আপার শাশুড়ির কাছে গিয়ে এই বিষয়টি বলেন। বড় আপার শাশুড়ি বললেন, একটা হুজুর আছে যাদব নামের একটি গ্রামে, সেই গ্রামে গিয়ে তার বিষয় জানাতে। এবং আমার বাবা একটুও দেরি না করে সেই দিনই চলে গেলেন সেই হুজুরের কাছে। হুজুরের নাম ছিল শেখ মোহাম্মদ জহির উদ্দিন। হুজুর শুনে বলে দিলেন যে আমার ক্ষতি করা হয়েছে কালো জাদুর মাধ্যমে। ক্ষতিটা এমনভাবে করা হয়েছে যে আমি নিজের দোষেই আমার স্বামীকে তালাক দিয়ে যেন চলে আসি। এটা শোনার পর আমার বাবা বলল, আর কিছু করার নাই? হুজুর বললেন, হ্যাঁ আছে, আমি একে তাবিজ দিয়ে দিচ্ছি। এই তাবিজটি তুমি তোমার মেয়েকে বাম হাতে পড়ে থাকতে বলবে।
তাবিজটি যেন কোনোভাবেই সে তার শরীর থেকে না খোলে। দিনটি ছিল মঙ্গলবার। সেদিন আমার বাবা তাবিজ এনে আমার হাতে বেঁধে দিলেন। তারপর থেকে স্বাভাবিকভাবে আমি 1 সপ্তাহের মতো আমার শ্বশুরবাড়ি ছিলাম। 11 নভেম্বর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমি দেখি আমার হাতের তাবিজটা নেই। তাবিজটা খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেলাম। তারপর ঘণ্টা দেড়েক পরে আমার কি যেন মনে হলো, আমি নিজে নিজেই আমার কাপড়-চোপড় গুছিয়ে আমার বাবার বাড়ি চলে আসলাম। আমার আব্বু জিজ্ঞেস করল, কি হয়েছে, আবার ঝগড়া হয়েছে নাকি? আমি উত্তরে বললাম, না, কোনো ঝগড়া হয়নি, আমি ওর বাড়িতে আর যাব না। আর তখনই কাউকে কিছু না বলে আমি সোজা নড়াইলে গিয়ে একটা উকিলের মাধ্যমে আমার স্বামীকে তালাকের কাগজপত্র রেডি করতে বলি। আর তখনই আমার আব্বু কিভাবে যেন জানতে পারে আমি কোর্টে চলে এসেছি, এবং তিনি পেছনে পেছনে আসেন এবং উকিলকে বারণ করেন যে এ ধরনের কোনো কাগজপত্র যেন তৈরি করা না হয়। বলা রাখা ভালো, গোপনে আমার আব্বু একটা ভুয়া তালাকের কাগজ তৈরি করিয়েছিলেন, আর সেটা আমার শ্বশুরবাড়িতে শো করিয়েছিলেন যাতে আমার শাশুড়ির আসল চেহারা আমি ধরতে পারি। তাই আমার আব্বু ওখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে। আমি মনে করলাম হয়তো আমার স্বামী আমাকে খোঁজাখুঁজি করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে তিনি স্বাভাবিকভাবে আমাকে খোঁজাখুঁজিও করেননি, আমার কোনো খোঁজখবরও রাখেননি। তারপর বিকেলে আমি আমার বাবার বাড়ি থেকে গেলাম। হঠাৎ সকালবেলা শুনি যে সেই তালাকের কাগজ খোঁজার চেষ্টা করছে আমার শাশুড়ি। শাশুড়ি এসে বলে, তুমি তো তালাক দিয়ে এসেছ, তবে এখনও কেন তালাকের কাগজ পাঠাচ্ছ না? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম আর বললাম, কোথায়, আমি তো তাকে তালাক দেইনি। তালাকের জন্য গিয়েছিলাম, কিন্তু আমি তালাক দেইনি, আমার বাবা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটা শুনে আমার শাশুড়ি খুবই ক্ষিপ্ত হয়ে চলে গেলে। বাড়িতে গিয়েই তার ছেলেকে পাঠালেন। আর আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে আমার উপরে যে বকাঝকা আর মারধর শুরু করল, তা সহ্য করার মতো না। এভাবেই কেটে গেল আরও 2টা মাস। আমি আমার শ্বশুরবাড়ি যাই না, বাবার বাড়ি থেকে গেলাম, আমি তাদের দেখি প্রতিদিন, কিন্তু তারা আমার প্রতি কোনো গুরুত্বই দেয় না। একটা সময় আমি মরার মতো হয়ে গেলাম। তারপর হঠাৎ একদিন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে উঠলে দেখি সবাই স্বাভাবিক, কেউ আমার উপরে আগের মতো রাগারাগি করতে না। আমার শাশুড়ি আমাকে ডেকে খেতে দিলেন, আমার স্বামী আমার জন্য ওষুধ আনতে গেলেন ডাক্তারের কাছে। তবে জানি না সেই সময় আমার শাশুড়ি আমাকে কি খাইয়েছিলেন। একেবারেই ওইখান থেকেই আজ অবধি আমার শরীর ভালো হলো না। 2 দিন শ্বশুরবাড়ি ছিলাম, তারপর হঠাৎ করে দেখি আমার ছাদের ওপরে বাড়ন্ত শিম গাছটি মারা গেল। একবার যেন মনে হলো গাছটা হয়তো রোদে শুকিয়ে গেছে, কিন্তু তখন ছিল বর্ষাকাল, গাছে এ ধরনের কোনো ক্ষতি হবার কথা না। গাছটি একদিনের মাঝেই কেন মারা গেল আমি বুঝতে পারলাম না। গাছে অনেক শিম ধরেছিল। পরে জানতে পারলাম সেই হুজুরের মাধ্যমে আমার বাবা জানতে পেরেছিলেন আমাকে তাবিজ করা হয়েছিল যাতে আমি এই বাড়িতে না আসি, আমি যেন নিজের ইচ্ছেতেই আমার স্বামীকে তালাক দেই। তার কারণে এই তাবিজটি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে হুজুরের দেয়া তাবিজে আমার শ্বশুরবাড়ির তাবিজের গুণ কেটে যায়। আমি বাড়িতে যখন চলে আসি তখনই শিম গাছটি মারা গেছে। আমি বিষয়টা আমার স্বামীকে জানাই, কিন্তু বিষয়টা শুনে আমার স্বামী উত্তেজিত হয়ে আমাকে আবারও মারধর শুরু করে, যে আমি যদি তাকে হাতে নাতে তার মায়ের এসব কারণ ধরিয়ে দিতে পারি তাহলে সে প্রতিবাদ করবে। তারপর এভাবেই কেটে গেল আরও 1 মাস। হঠাৎ একদিন আমার মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল যেন ইচ্ছে করছিল যে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলি। কি একটা অবস্থা! ঘুমাতে পারি না, ঘুমালে মনে হতো কালো আকৃতির একটা ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই দেখে আমি লাফিয়ে উঠে বসতাম। সারা রাত অন্ধকারে পুকুরের পাড়ে সিঁড়িতে বসে থাকতাম, কারো সাথে কথা বলতাম না, সারাক্ষণ শুধু কান্নাকাটি করতাম। আব্বু ভাবত হয়তো আমি টেনশনে এমন করছি, কিন্তু আসলে আমি আমার আব্বুকে বোঝাতে পারতাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি ভাত খেতে গেলে খাবারে দুর্গন্ধ লাগত, বমি করতাম, খেতে পারতাম না। এইভাবে না খেয়ে না ঘুমিয়ে একটা পর্যায়ে মাথার যন্ত্রণায় আমি খুব অসুস্থ হয়ে যাই। তারপর আমাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন ওখান থেকে বলে আমার শরীরে কোনো রোগ নেই, আমি একেবারেই সুস্থ, আমাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। তারপর আমার বাবা 2 দিন পরে আমাকে বাড়িতে নিয়ে আসে। তখনই হলো দুর্ঘটনা। আমি ঘুমিয়ে থাকলে মনে হতো কেউ যেন আমার মাথায় আঘাত করছে, আর তখনই আমি চিৎকার চেঁচামেচি শুরু করতাম, নিজের মাথার চুল টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করতাম। আমার বাবা বা আমার মা বা আমার ছোট ভাই আমার কাছে আসলে আমি তাদেরকেও মারধর শুরু করতাম। এইভাবে একটা পর্যায়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে ধরেই নিয়েছিল সংসারের শোকে আমি অপ্রকৃতস্থ হয়ে গিয়েছি। আমার শাশুড়ি বা আমার স্বামী কিন্তু আমার খোঁজ নিতে আসেনি, আর এই কারণে আমি মনে মনে কষ্ট পেতাম। অবশেষে যার হাত ধরে, যাকে ভালোবেসে এত কিছু করলাম, মা বাবা ভাই বোন সব ত্যাগ করেছিলাম, আজ বিপদের সময় সেই স্বামীও আমাকে ত্যাগ করল। এইটা ভেবে আমি ডিপ্রেশনে চলে যাই। তারপরে আমার অবস্থা প্রায় মরার মতো বলতে পারেন। আমি অর্ধেক মরা হয়েছিলাম, শুধু বসেই থাকতাম, কখন রাত কখন দিন কিছুই আমি টের পেতাম না।
হঠাৎ একদিন সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। এসে আমাকে দেখে বলেন, আমার নাকি খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি আমার ব্যবস্থা নিতে হবে, না হলে আমি মারা যাব। তারপর হুজুর আমাকে নিয়ে ফজরের আজানের সময় আমাদের রুমে পাক পবিত্র করে আমাকে বসালেন। তারপর উনি কিছু দোয়া কালাম পাঠ করলেন, আমাকে পড়া পানি দিয়ে গোসল করতে বললেন। 3 রাস্তার মোড়ে আমার মা, আমার আপা মিলে সেই হুজুরের পড়ে দেয়া পানি দিয়ে আমাকে গোসল করালেন। গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে আমাকে হুজুরের সামনে বসালেন। বসানোর পরে হুজুরের সাথে ছিল তুলারাশির এক ব্যক্তি। সেই তুলারাশির ব্যক্তির হাত চালান দিয়ে আমাদের বাড়ি থেকে 9টা তাবিজ উঠালেন। সেই তাবিজের একটি ছিল আমাদের রান্নাঘরের চুলার ভেতর, আরেকটি ছিল বাড়ির পশ্চিমে পাশের আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায়। আমার পরনের কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাকে বাঁধা হয়েছিল। তাবিজটি যত বাতাসে দুলবে ততই নাকি আমি পাগলের মতো আচরণ করব। 3 নাম্বারটা ছিল আমার শ্বশুর বাড়ির সোজাসুজি মাঝ বরাবর যে রাস্তা, সেই রাস্তায়। সেই রাস্তার মাঝে দেয়া হয়েছিল, কারণ যাতে আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার নাম না নেই। 4 নম্বরটা ছিল আমার রুমের ভেতরে ভেন্টিলেটরের ভেতরে, যাতে আমার স্বামী আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করে, আমার চেহারাও যেন সে না দেখে। 5 নাম্বারটা দিয়েছিল আমার বাড়ি ঢোকার রাস্তার সামনে, যাতে আমি বাড়ি থেকে বের হয়ে নিজের ইচ্ছায় আমার স্বামীকে তালাক দিয়ে আসি। 6 নাম্বারটা রেখেছিল আমার বাড়ির উঠোনের মাঝে পুঁতে, রূপোর তাবিজ ছিল সেটি, এবং পুঁতে রাখা হয়েছিল যাতে আমি যতই ওইখানে পা দেব ততই আমার মাথায় যন্ত্রণা বাড়বে, স্বামীকে দেখতে পারব না এবং তার থেকে ক্রমশ দূরে সরে যাব। 7 নাম্বারটা দিয়েছিল পুকুর পাড়ে একটি গাছের ডালে, যাতে আমি সারাক্ষণ পুকুর পাড়ে বসে থাকি, আমার যাতে খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, আমি যেন আস্তে আস্তে শুকিয়ে যাই। 8 নাম্বারটা দিয়েছিল আমার বালিশের নিচে, আমি যেন ঘুমালে আজেবাজে স্বপ্ন দেখি, আর আমি যেন ঘরে থাকতে না পারি। আমার বালিশের ছিদ্র করে বালিশের তুলার সাথে তাবিজটা মিশিয়ে দেয়া হয়েছিল। 9 নম্বরটা দিয়েছিল আমার বারান্দার দেয়ালে, ওটা নাকি জিনের দ্বারা লেখানো হয়েছিল, দেয়ালের রঙের সাথে মিশিয়ে দেয়া হয়েছিল সেটি, যাতে চোখে না ধরা পড়ে, এবং 9 নম্বর তাবিজটি আমাদের কারুরই চোখে পড়েনি। অবশেষে হুজুর যখন 9টি তাবিজ সব জায়গা থেকে বের করে সামনে নিয়ে আসলেন, তখন ওই মুহূর্তে দৃশ্য ছিল খুব ভয়ঙ্কর, যেন একটি পাথর চাপা দিয়ে যাচ্ছে আমাকে। সব প্রশ্নের উত্তর যেন গুলিয়ে যাচ্ছে। কিছুতেই ভাবতে পারছি না যে আমার শাশুড়ি, যাকে আমি মায়ের মতো ভালোবেসেছি, স্নেহ করেছি, সে কিভাবে আমার সাথে এগুলো করল। আরও একবার জানিয়ে রাখি, স্যার্স উনি বারবার উল্লেখ করছেন যার সাথে তিনি যাচ্ছেন, আমি আপনাদের একটু সুবিধার্থে বলে দিই, তিনি হচ্ছে তার ছোট মা। তার নিজের মা কিন্তু অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। এমনিতেই শরীর খারাপ, তারপরেও আমি ভাবছিলাম যে হুজুর এগুলো কি বলছেন। তবু আমি বলেছিলাম যে ডাক্তার বলল যে আমার কিছু হয়নি। আমার আব্বুকে বোঝালাম যে টেনশন না করতে, হুজুর এগুলো মিথ্যা বলছে। তারপর হুজুর যা করল তা আমি দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ওটা দেখার পরে শাশুড়ির উপরে এত ঘৃণা হলো যে বলেও বোঝাতে পারবো না। আব্বুর কাছ থেকে যা শুনলাম তা ছিল এইরকম, হুজুর আমার উপর আতর আর আগরবাতির ধোঁয়া দিচ্ছিল। আগরবাতির ধোঁয়া আমার নাকে দেয়া মাত্রই আমি নাকি বলা শুরু ছিলাম, আমাকে আমার শাশুড়ির বাড়িতে যেন আর মনের ভুলেও কখনো ফিরিয়ে দেয়া না হয়, আমি যেন কোনো মামলা মোকদ্দমায় না যাই। তার বিনিময়ে জিনটাকে নাকি আমার জান দেয়ার কথা বলেছিল। তাই বলে আমি খুব কান্নাকাটি করেছিলাম। পরে আমার শরীরকে বশ করা হয়েছিল। হ্যাঁ, আমি ওকে সুস্থ করে দিব, কিন্তু তার বিনিময়ে ওর জীবনের যে কোনো একটা জিনিস ও হারাবে, এই শর্তে রাজি হলে জিন সুস্থ করে দেবে আমাকে। আচ্ছা, তিনি যেভাবে লিখেছেন এভাবে বোঝাটা খুব মুশকিল। আমি একটু বলি যে কোনো একটাভাবে প্রমিস করা হয় এরকম যে সেই সম্পর্ক যদি ছিন্ন করে বা ওই বাড়িতে না যায় বা সব মামলা মোকদ্দমা কোনো কিছু না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে জীবনের বিনিময়ে এরকম একটা শর্ত দেয়া হয়েছিল। আমি ঠিক জিনিসটা খুব ক্লিয়ার না, আমি আরও একবার পড়ার চেষ্টা করছি। যে হুজুর যেটা বলেছিলেন যে স্বামীর কাছে আমি যেন স্বেচ্ছায় তালাক দেই, এবং তার বিনিময়ে জিনকে দেয়ার কথা ছিল হচ্ছে যিনি লিখছেন তার জীবন। এবং তারপরে হুজুর একটা সমাধানের যে জায়গায় নিয়ে আসেন, তখন বলেন যে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জিনটিকে দিয়ে দিতে হবে, তাহলে সেই শর্তে হয়তো জিনটা রাজি হবে, এরকম একটা কথা তিনি বলেছিলেন আর কি। তো যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি যেভাবে লিখেছেন উনি সেভাবেই। কিছুক্ষণ পর আমি খুব কান্নাকাটি করি কিছুক্ষণ, এবং আমাকে এবং তিনি আমাকে বলেন যে একটা খুব মূল্যবান জিনিস আমার কাছ থেকে নেবেন। কিছুক্ষণ পর আমার হুঁশ ছিল না। আমি আব্বুকে বললাম যে হ্যাঁ, আমি আমার আব্বু তখন বলেছিলেন যে আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, আমার মেয়ে যেন সুস্থ হয়ে ওঠে, কি চায় সে। তারপরে আমার কাছে যে জিনটি ছিল, সেই জিনটি যেটা চেয়েছিল
সেটা হচ্ছে আমার চোখের দৃষ্টি সে নিয়ে যাবে এবং ৫০-৬০ বছরের বৃদ্ধ যেমন চোখে ঝাপসা দেখে আমি ওনাকে সেরকম ঝাপসা দেখব এবং তার বিনিময়ে সে আমাকে সুস্থ করে দেবে। আর বাকি ঘটনা আমি আপনাকে বলতে পারবো না রাসেল ভাই, কারণ আমার জীবনে এত বড় একটা দৃশ্য আমি আজ পর্যন্ত ভুলতে পারি না। আমি ঘুমাতে পারি না রাতে, সেই দৃশ্যটা মনে পড়ে যায় আজও। আমি ১৯ সাল থেকে ২২ সাল, এই ২টা বছর আমি এখনও চোখে ভালো মতন দেখতে পাই না। আমি বই পড়তে পারি না, আমি নিজের নখ কাটতে পারি না, কারণ চোখে এতই সমস্যা। তবে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, যেমন ঢাকা খামারবাড়ি ইসলামিক আই হসপিটাল, গোপালগঞ্জ শেখ রেহানা আই হসপিটাল, খুলনা বাংলাদেশ আই কেয়ার হসপিটাল, এমনকি আমি ভারতের মাদ্রাসে গিয়েও আমার চোখের অপারেশন করাই। ৬ লাখ টাকা সেখানে খরচ করে এসেছি। এখনও আমি চোখে দেখতে পাই না। খুব কষ্ট করে আপনাকে ভয়েসে টাইপ করে পাঠাচ্ছি। আমি খুবই দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। তাই জন্য লেখাগুলো এরকম লাগছিল। আমি এখন বুঝতে পারছি কেন আপনার লেখা মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আপনি ভয়েসের মাধ্যমে টাইপ করেছেন। সেজন্যই আমার লেখাটা মাঝখানে মাঝখানে একটু ছাড়া ছাড়া লাগছিল, কিন্তু আমি খুবই আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন এবং আমি খুবই আপনার জন্য দোয়া করি এবং আপনি যেন সুস্থ হয়ে ওঠেন। যাই হোক, তিনি আমাকে এই ঘটনাটি জানিয়েছেন এবং তিনি তারপরে বলছেন যে ঘটনাটা জানালাম রাসেল ভাই, জানি না কতটা নিকৃষ্ট নিচে নামলে মানুষ এমন কিছু করতে পারে। এখনও আমার শাশুড়ির জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে হেদায়েত দেন। ওই দিন থেকে আমার স্বামী অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। সে এখন আমার খুবই যত্ন করে। এখন আমার শ্বশুরবাড়ি থেকে ঢাকাতে আমরা চলে এসেছি। স্বামী স্ত্রী দুজন মিলে ঢাকা একটা বাসা ভাড়া করে থাকি। তবে আমার কোনো সন্তান নেই। জানি না এখনও কি আমার শাশুড়ি আমার জন্য বদদোয়া করেন কি না। আমার কোনো সন্তান হয় না। আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে হেদায়েত দেন এবং আমার আব্বু আম্মু ও পরিবারের অন্য সদস্যদের নামে মামলা করার জন্য উনি প্রস্তুতি নিয়েছিল বা অনেক কিছু সাক্ষী জোগাড় করেছিল। আমাকে বশ করার চেষ্টা করেছিল সেই দিনটাতে। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কার দ্বারা আমার এই ক্ষতি করা হয়েছে। সেই দিন হুজুর তার নামও বলেছিল, যার কাছে গিয়ে আমার শাশুড়ি আমার ক্ষতি করার সমস্ত ব্যবস্থা করে এসেছিলেন। আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি জানি একদিন হলেও আমার শাশুড়ি আমাকে মেনে নেবেন এবং আমাকে বুঝতে পারবেন, এবং আমি সেই বিশ্বাসেই এখনও বেঁচে আছি। এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। অনেক জীবন ঘনিষ্ঠ একটি ঘটনা এবং প্রতিদিনের জীবনে আপনার যা ঘটেছে আপনি কতটা ইমোশন দিয়ে লিখেছেন এই লেখা দেখে সেটা বোঝা যাচ্ছে। এবং আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন এবং আপনার যে মনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, আল্লাহ তালার কাছে সেই দোয়াই করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পরবর্তী ঘটনাটি এমন একটি ঘটনা যে ঘটনাটি হয়তো আপনারা কেউ কেউ আগে শুনেছেন, কেউ কেউ শোনেননি। এরকম একটি ঘটনা দিয়েই আমরা এপিসোডের বাকি অংশটি সাজিয়েছি। সঙ্গে থাকুন। আমি বিদায় নেব, যাওয়ার আগে বলে যাই যে প্রত্যেক শুক্রবারেও কিন্তু ইউটিউবে আমরা নতুন ঘটনা নিয়ে আসছি। সুতরাং আমি বললাম যে কথাটা শুরুতেই, সেটা একটু কাইন্ডলি মনে রাখবেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনি এই সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনারা সবাই। আমি বিদায় নিচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি আমার আজকের এপিসোডের বাকি অংশ। আশা করছি ভালো লাগবে। লুকাচুরি, তুমি লুকো, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি সোহাগ, বাড়ি গোপালগঞ্জ, সদর গোপালগঞ্জ। লেখাপড়ার সুবাদে খুলনা থাকা হয়। সঙ্গত কারণে স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা। আগে ভূত এফএমের, এখন ভূত.com-এর একজন শ্রোতা, এবং এই শো আমার কাছে নেশায়ের মতো। প্রতিদিন রাতে না শুনলে ঘুমই আসে না। প্রতিদিন ভূত.com-এর ইউটিউব এপিসোড চালিয়ে কানে হেডফোন গুঁজে শুনতে শুনতে নিদ্রার দেশে হারিয়ে যাই, আর নিজের লিখে পাঠানোর ইচ্ছে পোষণ করি। কিন্তু কোনো ঘটনা না পাওয়াই লিখে পাঠানো হয় না। আগে অবশ্য একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সিলেক্টেড হয়নি। আমার মামার কাছে থেকে একটা ঘটনা শুনে সেটা লিখতে বসে যাই। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো ঘটনায় আসা যাক। আমার মেস থেকে মামার বাসা কাছে হওয়ার কারণে প্রায় বৃহস্পতিবার রাতে মামার বাসায় যাওয়া হতো এবং রাত থেকে পরের দিন আবার মেসে ফিরে আসতাম। তেমনই এক বৃহস্পতিবার হঠাৎ মামার ফোন। তিনি বললেন, তোমার ছোট মামা আসছে বাসায়, তুমি আমাদের এখানে চলে আসো, খাওয়া দাওয়া গল্প হবে। যেই কথা সেই কাজ, কিছুক্ষণের মধ্যে সব গুছ করে চলে গেলাম মামার বাসায়। মামা, মেজো মামা আর আমি বসে গল্প করছি, আর মামি রান্না করছে কিচেনে। তখন কথায় কথায় ভৌতিক বিষয়ে কথা উঠে আসলো।
তখন মামা বলল, আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আছে, কয়েকদিন আগে আমার সাথে ঘটে যাওয়ার সাথে সাথেই আমার চোখ গল্প শোনার জন্য উৎসাহিত হয়ে উঠল। তারপর মামাকে বলতে বললে মামা ঘটনা বলা শুরু করলেন। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। অলৌকিক নাকি অন্য কিছু জানি না, তবে ওই রাতটার কথা সারা জীবন মনে থাকবে। বছর 3 আগের ঘটনা। 250 বেড হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ থেকে সোনাডাঙ্গার দিকে আসছিলাম বাইকে করে। পথিমধ্যে রওশানারা ক্লিনিকের কিছু আগে ঘটেছিল ঘটনাটি। বাইকের স্পিড 30 কিলোমিটার হবে হয়তো। আমি বাইক চালাচ্ছিলাম এবং পেছনে এক স্যার ছিল। আমরা কথা বলছিলাম আর বাইক চালাচ্ছিলাম। সন্ধে 7টা কি 7:30 দিকে হবে সময়টা। শীতের সময় রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। চারিদিকে শুনশান আর কুয়াশার চাদর দিয়ে ঘেরা। অনেক দূরে দূরে একটা রোড লাইট টিপটিপ করে চলছে। কুয়াশার চাদর ভেদ করে কোনো মতে আলো রাস্তায় এসে পড়ছে। হঠাৎ করেই ডিভাইডারের ওপর থেকে একটি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। স্যারও বলে উঠল, কুকুর। আমিও দিব্যি দেখলাম একটি কুকুর লাফিয়েই পড়ল। আমি হাইড্রলিক এবং পায়ের ব্রেক চেপে গাড়ি স্টপ করে দিলাম। পেছন থেকে স্যার হুমড়ি খেয়ে আমার উপরে পড়ল, আর হেলমেটের সাথে আঘাত লেগে তার চশমাটা ফেটে গেল। ভাগ্যিস পেছনে কোনো চলন্ত গাড়ি ছিল না, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। আমি বাইক থেকে নেমে কুকুর খুঁজতে লাগলাম। কুকুর তো রাস্তার মাঝেই, বা আশেপাশে কোনো কুকুর নেই। আর কুকুরটা এমন জায়গায় লাফ দিয়ে পড়েছিল, শিওর ছিলাম যে কোনো আঘাত পেয়েছে। সো তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যাব সেরকমও হওয়ার সম্ভাবনা নেই। স্যারও কুকুরটাকে খুঁজতে লাগলো এবং জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ বয়স্ক চাচার ডাক শুনতে পেলাম। আমাকে বলল, বাবা কি খোঁজো? যা খোঁজো তা তো পাবে না। আমি বললাম, চাচা, একটা কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে, কিন্তু কি হলো বুঝতে পারলাম না কিছু। কুকুর গেল কই আর দেখতে পাচ্ছি না। একটু মুচকি এসে বললেন, বাবা, ভাগ্যিস তোমার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তুমি আল্লাহর নাম করতে করতে বাড়ি যাও। বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছো। আমি হতভম্ব হয়ে কুকুর খুঁজতেই লাগলাম। চাচা বলল, তুমি কুকুর খুঁজেই পাবে না, ওটা কুকুর ছিল না। মাঝে মাঝে এমন অনেকেই এখানে অনেক কিছু দেখে। চাচার কথাবার্তা কেমন অদ্ভুত আর গম্ভীর লাগছিল, তাই আমি কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম। কিন্তু ভয় মনের মধ্যে ঢুকে গেছে মারাত্মকভাবে। বাইক চালাতে পারছি না, হাত পা কাঁপছে। ভয়ের আভাস শিরা দিয়ে বয়ে চলেছে। শরীর দিয়ে এই শীতের রাতেও ঘাম ঝরছে। স্যার আমার অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে আমাকে সাহস দিতে লাগল, কিন্তু আমি নিজেও সেই বিশাল আকারের ভয় পেয়েছি। এরপর সৃষ্টিকর্তার নাম নিতে নিতে বাসায় পৌঁছলাম। ওই ঘটনার পর থেকে 1 সপ্তাহ বাইকে হাত দেইনি। পরবর্তীতে যখনই রাতে বাইক চালাই, মনে হয় এই বুঝি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। এই বলে মামা একটু থামলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, মামা, এরকম ঘটনা ওই জায়গা থেকে আরও কারোর সাথে হয়েছে কিনা? তখন মামা বললেন, ওইখানে এরকম ঘটনার শিকার আরও অনেকে হয়েছে। ঘটনার পরদিন এই অভিজ্ঞতা সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেখান থেকে এই ঘটনার সত্যতা পাই এবং আরও অনেকে এই অভিজ্ঞতার শিকার হয়েছে বলে জানতে পারি। এখানে বলে রাখা ভালো, আমার মামা খুলনা ভিত্তিক অনলাইন বিজনেসের একটি গ্রুপের অ্যাডমিন। সেই সুবাদে অনেকে চেনেন, জানেন এবং গ্রুপে পোস্ট করার মাধ্যমে সকলের সত্যটা সম্পর্কে জানান। অনেকে ওই জায়গায় এই অভিজ্ঞতার শিকার হয়েছে বলেও জানায়। ফেসবুকের এই পোস্ট সূত্রে জানতে পারি ওই জায়গায় একটা বড় কবরস্থান রয়েছে। মাঝরাতে কিংবা সন্ধ্যারাতে ওই রাস্তা দিয়ে গেলে অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। বিভিন্নজন বিভিন্ন রকমের জন্তু, বিভিন্ন আকৃতির মানুষ দেখতে পায়। অনেকে আবার ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পায়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। যারা বাইক চালায় বা গভীর রাতে গাড়ি চালায় তারা অনেকেই এমন ঘটনার সাক্ষী হন। এই ছিল মামার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। সত্যতা প্রমাণে রাসেল ভাই দরকার হলে পোস্টের লিঙ্ক দেব। কমেন্ট পড়লে বুঝতে পারবেন এর সত্যতা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এইভাবেই তিনি শেষ করেছেন লেখাটা। আপনি লিখেছেন, আমরা সবাই লেখার পর একটু পড়ে দেখলে বুঝতে পারবো যে লেখার মাঝখানে কত ভুল থাকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনি ঘটনাটি অনেক কষ্ট করেই জোগাড় করেছেন এবং এই ঘটনার পিছে অনেক সময় ব্যয় করেছেন। সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমার মনে হয় যে কোনো লিসেনার যদি এখন আমাদেরকে খুলনা থেকে শুনে থাকেন, তারাও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoot@gmail.com ঘটনা পাঠানোর। আমাদের পরের ঘটনায় যাচ্ছি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা ভয়ের আরেক নাম, রাসেল। লুকাচুরি খেলে লুকাচুরি, তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব, উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে 9 মিনিট এবং ঢাকার বাইরে থেকে শো করছি। আজকে কোনো স্পেশাল ইভেন্ট না, বেসিক্যালি আমি ঢাকার বাইরে এসেছি এবং সেখান থেকে শো করছি।
অ্যান্ড আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্বাধীন মিউজিক অ্যাপের কারণে শো করা সম্ভব অ্যান্ড স্বাধীন মিউজিক অ্যাপের একটা খবর আপনাদেরকে দিয়ে দিই উই হ্যাভ এ বিউটিফুল অফিস যেটা আমরা রিসেন্টলি ওপেন করেছি এবং সেই অফিসটার একটা লাইভ করার ইচ্ছা আছে আপনাদের সবাইকে দেখানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা হবে এবং সবার সাথে কথা হবে সেখান থেকে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায় চলুন কথা না বাড়িয়ে শুনে আসি আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা ভয়ের আরেক নাম রাসেল যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন আমি শাকিল আহমেদ বলছি রাজশাহী মহানগরীর নিউ মার্কেট সুষ্ঠকলা থেকে কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি তবুও মনে কিছু আশা নিয়ে আবারও লিখতে বসলাম লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ঘটনাটি লিসেনারদের পড়ে শোনাবেন ঘটনাটি লিসেনারদের পড়ে শোনালে খুব খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহিত হব সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল পরীক্ষা অ্যাডমিট কার্ড নেয়ার জন্য কলেজে যাই কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হব তখনই আমার খুব পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয় দুজনে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু অনেক ভালো বন্ধু কলেজে যখন প্রথম ভর্তি হই তখন একসাথে কলেজ হস্টেলে ছিলাম একই ডিপার্টমেন্টে পড়তাম পাশাপাশি হস্টেলে একই রুমে থাকতাম সে কারণে বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ ছিল আমার সেই বন্ধুর নাম হৃদয় বাসা নওগাঁ জেলা আত্রাই থানায় কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসে বন্ধু তোর শরীর দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কুনোয়ের একটু ওপরে রাখল এবং বলল এটা কি দেখো কিছু আন্দাজ করতে পারো শার্টের ওপরে হাত দিয়ে আমি একটু আমতা করে বলি মনে হচ্ছে একটা তাবিজ তখন হৃদয় বলল হ্যাঁ বন্ধু তাবিজ এটা তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কিসের তাবিজ এটা তখন হৃদয় বলল আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমি তখন মনে মনে একটু খুশি হলাম এ তো মেঘ না চাইতে বৃষ্টি অনেকদিন থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুঁজছিলাম ভূত.com পাঠানোর জন্য আমি হৃদয়কে বেশ আগ্রহ নিয়ে বললাম তোমার সাথে কি হয়েছে বিস্তারিত বলো তো হৃদয় বলতে শুরু করল আমি হৃদয়কে থামিয়ে দিলাম রাস্তায় দাঁড়িয়ে না শুনে চলো বর্ণালীতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তোমার ঘটনা শুনব এই বর্ণালী এসে 2 কাপ চা নিয়ে রেললাইনের পাশে 2টা চেয়ার নিয়ে বসলাম হৃদয় তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘটনা বলা আরম্ভ করল হৃদয় যেভাবে বলেছে আমিও সেভাবেই বলছি আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা হয়েছে আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল যার জন্য আমার শরীরের এই অবস্থা দেখছ আর যে তাবিজটা সেটা ওই জন্য বাধা যেন আমি একবার কালো জাদু শিখতে গিয়েছিলাম বাদ দাও সেসব কথা কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব পরে একদিন বলবো এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল সময় 2018 আমি তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা মানে আমার বড় চাচার বউ নানা রকমের পিঠা অনেক ধরনের তরকারি তৈরি করে আমাদের বাড়িতে নিয়ে যেত মা সেগুলো আমাকে খেতে দেবে না আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না কি সমস্যা মা কিছু বলতো না কিন্তু খেতে দিত না এমনই এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি আমার বড় মা আমাকে এসে বলছে বাবা হৃদয় আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো আমি তার কথা মতো জবাই করে দিয়েছি রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায় মা আমাকে কিছুতেই খেতে দেবে না কবুতরের মাংস ছিল আমার খুব পছন্দের তাই 2 টুকরা মাংস খেয়ে নিই তারপর 10 থেকে 15 দিন পর মূলত আসল সমস্যা শুরু হয় এক রাতে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক দেখছিলাম হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কর্মর শব্দ শুনতে পাচ্ছি প্রথমে ভেবেছিলাম কুকুর হয়তো হাড় চিবাচ্ছে কিন্তু একটু পর ক্রমশ শব্দ বেড়ে যাচ্ছে একসময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কে যেন হেঁটে চলে গেল এবং দক্ষিণের জানালাতেও কে যেন দাঁড়িয়ে আছে মহিলা বা পুরুষ এবং মহিলা বা পুরুষ মিশ্রিত কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেলাম শব্দ শুনতে পাচ্ছিস শব্দ ঠিক এইভাবেই কর্মর করে হাড় চিবিয়ে খাবো আমি প্রথমে ভেবেছিলাম কে হয়তো দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে সেদিন রাতে শুয়ে পড়ি আর কোনো সমস্যা হয়নি কিছুদিন পর এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি বলে রাখা ভালো আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে খেদা বাথরুমও বাড়ির ভেতরে কিন্তু বাড়ির আঙিনায় টিউবওয়েল বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য যেই টিউবওয়েলের কাছে হাতুল ধরেছি তখন আমার চোখ উপরে যায় আমি যা দেখি কোনো মানুষ যেন তা না দেখে এবং দেখতে চাইবে না কোনো মানুষ সেটি দেখার জন্য প্রস্তুত নয় আমি দেখি একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে তার এক পা বাথরুমের ছাদে অন্য পা প্রাচীরের চালের ওপরে এবং আশ্চর্যজনক বিষয় হলো তার চুলগুলো একবার মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আসছে পরক্ষণে আবার চুলগুলো ছোট পুরুষের মতন লাগছে এবং তার চোখগুলো কেমন যেন গোলাকার এবং একটু যেন জল করছে এরকম তার চেহারা এবং বিৎখুটে একটা আকৃতি তার এটা দেখার পর আমার শির দাঁড়িয়ে দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল আমি আগেই বলেছি কালো জাদু শিখতে গিয়েছিলাম এইগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত তাই খুব একটা আমলে নিলাম না পরদিন সকালে আর কোনো সমস্যা হয়নি সমস্যা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর
একদিন দুপুরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমরা আত্রাই বাজারে গিয়েছিলাম ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। অ্যাক্সেসরিজ কিনে বের হয়ে ভাই আর আমি আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দেই। বাড়ি আসার পথে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলল, ভাই, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন কেউ মাটিতে ঠেসে ধরেছে। মনে হচ্ছে মাটির ভেতরে ঠুকিয়ে দেবে। আমার পা সামনের দিকে যাচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেবার চেষ্টা করছে এবং আমি একটা টান অনুভব করছি। কোনো রকম বড় ভাইয়ের কাঁধ ধরে অনেক কষ্ট করে হিঁচড়ে পিছড়ে শ্মশান পার হতে না হতেই আমার পায়ের শক্তি ফিরে এলো। তখনও মাথাটা ঝিমঝিম করছিল। ভাবলাম চা খেলে যদি মাথার ঝিমঝিম ভাবটা কেটে যায়। তাই পাশের দোকানে বসে চা খেয়ে অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে এবং 3টে কম্বল নিয়ে শুয়ে থাকার পরেও যেন শীত কমছে না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে আসে এবং এই অবস্থা দেখে এক দৌড়ে মাকে ডেকে নিয়ে আসে এবং মা এসে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আবার বাবাকে গিয়ে বলে, দেখো তো ছেলেটা বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? আখের রস আর চা খেয়েছি। তখন বাবা চিন্তা করেন এসব হওয়ার কারণ কি। তখন আমি বাবাকে আমার সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। বাবা একটা হুজুরের কাছে নিয়ে যান আমাকে। হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে এবং একটা তাবিজ দিয়ে চলে যান। কিন্তু কয়েকদিন পর আমার অবস্থার একটুও উন্নতি হয় না, বরং অবনতি হতে থাকে। শরীর শুকিয়ে যায়, মনে হচ্ছে হাড্ডির ওপর শুধু চামড়ার প্রলেপ, আর চোখগুলো গর্তের ভেতরে চলে গেছে। চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমাদের এক প্রতিবেশী বাবাকে এক হিন্দু কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজের কাছে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য আজকে আসতে পারবে না, মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয় এবং পরশুদিন আমাকে নিয়ে যেতে পারবে বলে জানায়। পরশুদিন কবিরাজের কাছে গেলে তিনি আমাকে দেখে প্রথমে বলেন, তোমাকে তো অনেক বাজে ধরনের কালো জাদু করা হয়েছে, আমার কাছে এসেছ, ভালো করেছ, আর কিছুদিন পর আসলে হয়তো তুমি বাঁচতেও পারতে না, তোমাকে নিয়ে আজ আসনে বসব। বাবাকে কিছু টাকা দিতে বলেন, যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। আসনে বসে কবিরাজ যা বলেন সেটা শুনে আমার বাবা মা অবাক হয়ে যায়। আপনাদের খুব নিকটবর্তী লোক এই কাজটা করেছে এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন মাকে, বলে এই ওষুধগুলো বেটে খাইয়ে দিতে। খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হয় এবং আমার বাথরুমে যেতে হয় বারবার। তারপর আমরা বাসায় চলে আসি। এসে গোসল করি। মা ওষুধগুলো বেটে আমাকে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার আবারও বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত 11টার সময় ঘুমাই এবং পরের দিন সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। কবিরাজ আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে ডাকা যাবে না, 1 দিন হোক 2 দিন হোক, একা একাই সে উঠবে। ঘুম থেকে উঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হলো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ করে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আমিও ভেবেছিলাম, কিন্তু অনেকটা বাকি আছে এখনো। হৃদয় আবারও বলতে শুরু করল। তার কিছুদিন পর আমি রাজশাহীতে আবার ব্যাক করি। রাজশাহীতে আসার পর থেকে রাতে ঘুমোতে পারতাম না। অনেক আজেবাজে স্বপ্ন দেখতাম এবং ঘুম আসত না। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমোতে পারিনি। ফজরের আজানের পর ঘুমোতাম। এই 3টে বছর খুবই কষ্টে কেটেছে আমার। গত 6 মাস থেকে তাও একটু ঘুমোতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমোতে পারতে না কেন? এটা আবার কি ধরনের সমস্যা? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, রাতে ঘুমোতে না পারার কষ্ট নিয়ে 3 বছর কাটিয়েছি আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম, রাতে ঘুমোতে পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে খাবারের মাধ্যমে।
যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কবিরাজের কাছে গিয়েছিলেন, ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় আরও কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা ২১ দিন রিচুয়াল করেন এবং আমাদের বাসা থেকে ২১ দিনে ৫ রুম থেকে ৫টা এবং প্রাচীর থেকে একটা এবং বাথরুম থেকে একটা, মোট ৭টা তাবিজ সংগ্রহ করেন এবং তা নষ্ট করে দেন। পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা আছে। এই তাবিজ নেয়ার পর থেকে আমি রাতে কিছুটা হলেও ঘুমোতে পারছি। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও চায়ের বিল মিটিয়ে রিকশা নিয়ে বাসায় চলে আসলাম এবং ভাবতে লাগলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। এই ঘটনাটি প্রচার করলে আমাকে অবশ্যই জানাবেন। ঘটনাটি ১০০% সত্য। কেউ সত্যটা যাচাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্ল্যাক ম্যাজিক বন্ধুর ব্ল্যাক ম্যাজিক শিখতে গিয়ে কি সমস্যা হয়েছিল সেটা শোনার আগ্রহ দেখায় যদি কেউ, তাহলে অবশ্যই সেটা শেয়ার করব। শাকিল আহমেদ, রাজশাহী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে লিখেছেন এই ঘটনাটি। আমি বলবো যে আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি হয়েছিল তার সেই অভিজ্ঞতার কথা শুনতে চান, তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখুন আর রাসেল.com অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকাচুরি খেলবে? লুকাচুরি। তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব। রাসেল, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, অ্যান্ড একটু আগে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে একটা রাজশাহীর ষষ্ঠীতলার ঘটনা। অ্যান্ড অন দ্যাট নোট আই ওয়ান্ট টু শেয়ার ওয়ান থিং উইথ ইউ। সেটা হচ্ছে যে আমরা আজকে রাজশাহী থেকে শোটা করছি, অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং গুড। সো এখনও পর্যন্ত সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। বাকিটা সময়ও ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে। এর আগেও আমরা রাজশাহী থেকে শো করেছিলাম, তখনও ঠিক ছিল। আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে শো করেছি বিভিন্ন সময়। প্রত্যেকটা সময় আমাদের এখনও পর্যন্ত তেমন কোনো অবস্টেকল ফেস করতে হয় নাই, অ্যান্ড আই হোপ যে বাকিটা সময়েও সব ঠিক থাকবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাব। ঘড়িতে সময় রাত 12:23 তখন আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ইমেলে। আশা করছি আপনারা এনজয় করছেন অনেক। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা আমার আয়নার ভেতরে। রোজ এভাবেই আসে, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইলাম না কেমন আছেন। জানি সবসময় ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। লেখায় কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভূত এফএম থেকে, ভূত.com। আজ প্রায় 8টি বছর ধরে কোনো এপিসোড মিস করিনি। আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা, রোমহর্ষক রাত আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটার ব্যাখ্যা আজও আমার কাছে অজানা। ভূত.com, এটি আমার প্রথম ঘটনা। কিছু কারণবশত স্টুডিওতে এসে বলতে পারবো না, তাই চাই আপনি পড়ে শোনান। আমি মোহাম্মদ আশিক ইসলাম ওয়াহিদ। ঠিকানা পিরোজপুর নাজিরপুরের ১ নং মাটিভাঙা ইউনিয়ন পরিষদের সামনেই আমাদের বাসা, তারাবুনিয়া বাজার। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবে। আমার ফোন নাম্বার, তিনি ফোন নাম্বার শেয়ার করেছেন। ঘটনায় আসছি ২০১৬ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। তখন শীতকাল। শহরের তুলনায় গ্রামে অনেক আগেই শীত পড়ে। প্রতি বছরের ন্যায় ওই বছরও হাতে ব্যাট নিয়ে চলে যায়। ব্যাডমিন্টন খেলতে উত্তর পূর্ব বানিয়ারি স্কুল মাঠে। আমাদের বাজার থেকে স্কুল মাঠের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। হেঁটে যেতে প্রায় সময় লাগে 10 মিনিটের মতো। প্রতিদিন রাতে ৮টা থেকে 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে বাসায় ফিরে আসতাম। আগে বলে রাখি, স্কুল মাঠে শুধু আমি একাই। বাজার থেকে ওখানে খেলতে যেতাম, একাই ফিরে আসতাম। বাজারে ব্যাডমিন্টন মাঠের সিনিয়ররা খেলতো বলে ওখানে খেলতে যেতাম না। তো একদিন রাতে খেলতে খেলতে কখন যে রাত 1টা বেজে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। আমরা খেলায় তখন উন্মাদ। তো সবকিছু গোছাতে গোছাতে রওনা দিতে দিতে আমার রাত 1:30টা বেজে গেল। স্কুল থেকে বাসায় যাওয়ার রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নদী। মিডল পয়েন্ট অর্থাৎ মাঝ বরাবর আসলে 2 পাশ ঘিরে বিশাল বড় বাঁশঝাড়। বাঁশঝাড়ের বাগানটি এত বড় যে দিনের বেলায়ও রাস্তাটি অন্ধকারে পরিণত হয়। দেখতে এমন লাগতো যে প্রকৃতির অপরূপ ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু কে জানত যে এক রাতে এই প্রকৃতি আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। তো বাঁশঝাড় পেরিয়ে সামনে কিছু দূর গেলেই বাজারে ঢুকতে হলে একটি কাঠের ব্রিজ পাড়িতে হয়। ব্রিজটি যে নদীতে অবস্থিত, এই নদীটি বলেশ্বর নদী এবং এটি একটি ঐতিহাসিক নদী এবং এখন মরা নদী। বলেশ্বর বললেই ডাকা ভালো। রাত 1:30টার দিকে রওনা দিলাম বাসায়। 10 মিনিটের রাস্তা। মোবাইলের টর্চ জ্বালিয়ে মিউজিক লাউডস্পিকার দিয়ে হাঁটছে। শীতের ঘন কুয়াশা, 5 থেকে 10 হাতের পরে আর কিচ্ছু দেখা যায় না। ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশায় একা হাঁটছি। হাঁটতে হাঁটতে যখনই বাঁশঝাড়ের কাছে আসলাম,
অন্ধকার যেন তার প্রাণ ফিরে পেল। এত শীতের ভেতরে কোত্থেকে মৃদু গরম বাতাস আর কানে ফিসফিস করে শরীরে হাওয়া দিয়ে গেল। আর মনে হলো মাছ বাজারে আছে মাছের এত পটকা গন্ধ নাকের ভেতরে আসছিল যেন নাক বন্ধ করে ফেলি। হালকা টর্চের আলোয় হঠাৎ দেখতে পেলাম ডান পাশের বাগান দিয়ে 3টি মানুষের মতো অবয়ব আমার পাশ দিয়ে হেঁটে আমার সামনে এসে দাঁড়ালো। যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম 3জন মানুষরূপী অবয়ব 2টি বিড়াল ও একটি কুকুরে পরিণত হলো। ওদের মুখগুলো দেখতে এমন দেখাচ্ছিল যেন অন্য গ্রহের কোনো প্রাণী, এবং হিংস্র। এমন ভাব আমি জন্মেও দেখিনি। চোখগুলো যেন একদম রক্ত লাল আর রাগান্বিত চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘন কুয়াশার আলোতে যেটুকু দেখেছি আমি ভয়ে শিউরে উঠেছি। এক পর্যায়ে ভয়ে পাশ দিয়ে হেঁটে যাব, তখনই আমাকে বাধা দিচ্ছে, যেন আমাকে সামনে দিয়ে যেতেই দিবে না। নিস্তব্ধ রাত আর ঝিঝি পোকার ডাক এবং সেই চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে, সাথে সেই বিশ্রী গন্ধ আর দম আটকে ফেলা সেই অনুভব। কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম নিজেও জানি না। এক হাত পাও নড়তে পারছিলাম না। এত ঠান্ডাতেও ঘেমে একাকার আমার শরীর। কেমন যেন আমার কাছে অন্যরকম লাগছিল, এবং আমি আমার শরীরের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। চোখ বন্ধ করে শুধুমাত্র উপরওয়ালাকে স্মরণ করছিলাম, কারণ এতক্ষণে বুঝে গিয়েছিলাম যেটা আমার সাথে ঘটছে এটা স্বাভাবিক কিছু নয়। যেটুকু সূরা আয়াত মনে ছিল সেগুলো আমার মুখে আসছে না। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছি। মনে মনে আল্লাহ বলে এক লাফে ওদের মাথার ওপর দিয়ে দৌড় দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমার পা কাজ করছিল না। মনে হচ্ছিল পেছন থেকে কয়েকজন মিলে আমাকে টেনে ধরেছে। ভারী কণ্ঠে কয়েকজন কর্কশ গলায় যেন আওয়াজ করে বলছে, কেন আমাদের ঘুম ভাঙালি? এই কথা শোনার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। পেছন ফিরে দেখব সেই সাহস নেই। ভয় যেন আমাকে চেপে বসেছে। প্রকৃতির এই অন্ধকারে নিজেকে খুব অসহায় বোধ করছিলাম। মুখে শুধু একটাই নাম, আল্লাহ। আল্লাহ বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছি, আর পেছন থেকে শুনতে পাচ্ছি গো আর বড় বড় নিঃশ্বাস, যেন 1000 বছর ধরে শিকার করেনি। হিংস্র প্রাণী আমাকে শিকার করবে আজ। কতক্ষণ দৌড়েছি তা আমি জানি না। 10 মিনিটের পথ যেন শেষই হচ্ছে না। এদিকে দৌড়াতে দৌড়াতে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলাম। উঠতে যাব দেখি ডান পা মুচকে গিয়েছে, ব্যথায় টনটন করছে। কোনোভাবে এক পায়ে দাঁড়িয়ে যেই না হাঁটা দেব, তখন আদারও কর্কশ গলায় কানে ফিসফিস করে কেউ বলছে, শেষ করে ফিরব আজকে। আজ তোকে কি করব বুঝতে পারছি না। চিৎকারও দিতে পারছি না মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে। ভয়ে শরীর শিউরে উঠছে। কোনোভাবে এক পা নিয়ে ল্যাং মারে দৌড়াচ্ছি আর উপরের কাছে প্রার্থনা করছি। কতক্ষণ দৌড়েছি জানি না, কত ঘন্টা দৌড়েছি জানি না। অবশেষে সেই কাঠের ব্রিজের দেখা পেলাম। ততক্ষণে আমার মনে কিছু স্বস্তির দেখা মিলল। ব্যথা পানি আস্তে আস্তে ব্রিজ পাড়ি দিলাম। কিছুদূর যেই হালকা আওয়াজ শুনতে পেলাম। সেই কর্কশ গলা, সেই কণ্ঠস্বর ফিসফিস করে আমাকে বলছে আমি নাকি আজকের জন্য বেঁচে গেছি। ব্রিজ পাড়ি দিয়ে বাজারের ভেতরে আসলাম। আস্তে করে ব্যথা পানি আমি আর দৌড়াতে পারছিলাম না। বাজারের কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলো। আমি এগুলো আর নিতে পারছিলাম না। কোনোভাবে বাড়ির দরজা পর্যন্ত গেলাম। মা জানত সবসময় রাতে দেরি করে আসি, এজন্য দরজা খোলা রাখত। কোনোভাবে ঘরে ঢুকে দরজা লাগিয়ে ভয়ে না খেয়ে শুয়ে পড়লাম। তখন ঘড়িতে দেখি 4টা বেজে গেছে। শুয়ে শুয়ে চিন্তা করছিলাম এটা আমার সাথে কি হলো, কেনই বা হলো। 2.5 ঘন্টা সময় ধরে আমি কোথায় ছিলাম? সেই 1:30 বাজে রওনা দিয়েছে। ভয়ে ভয়ে কোনোমতে রাতটুকু পার করলাম। সকালে কোনোভাবে বিছানা থেকে উঠতে পারছিলাম না। ভীষণ জ্বর, পা মুচকানো। বাড়িতে ডাক্তার নিয়ে আসা হলো। ব্যথার ইঞ্জেকশনও দেয়া হলো, জ্বরের ঔষধও দেয়া হলো। জানতে চাইলে আমি বলি খেলতে গিয়ে পা মুচকে গেছে। এরপর টানা 10 দিন 7টি ইঞ্জেকশন ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হলাম। ওই দিন রাতে কি হয়েছিল বিষয়টি আমি কাউকে জানাইনি। পরে আমাদের গ্রামের এক হুজুরের কাছে বিষয়টি খুলে বললাম। প্রাসঙ্গিক কারণে হুজুরের নামটি বলছি না। তিনি আমাকে জানালেন ওরা অনেক পুরনো খারাপ জিন। তোমার কপাল ভালো যে তুমি বেঁচে ফিরেছ। এরপর হুজুর আমাকে কিছু রিচুয়াল দেয় এবং পানি পড়া দিয়ে আমার শরীর বন্ধ করে। এরপর কিছুদিন সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠি। তারপরে আমি কোনোদিন স্কুলের মাঠে ব্যাডমিন্টন খেলতে চাইনি। আমার আর কোনো ভয়ের সম্মুখীন হতে হয়নি। আজ ভূতা এফএমে শেয়ার করলাম এই ঘটনাটি। 100% সত্য ঘটনা। যার সাথে ঘটে সেই বোঝে ভয়ের কি নির্মম যন্ত্রণা। আরেকটা কথা বলতে চাই, যদি কাহিনী বানিয়ে লিখতাম তাহলে আজ 8 বছরে অন্তত 15 থেকে 20টা ইমেইল আপনাকে পাঠাতে পারতাম। কিন্তু না, এমনটা কখনো হবে না ইনশাল্লাহ। মেইলটা পড়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই, এবং লিসনারদের আরও অনেক ঘটনা আছে বলেশ্বর নদী নিয়ে। কোনো একসময় স্টুডিওতে এসে বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। মোহাম্মদ আশিক ইসলাম ওয়াহিদ, পিরোজপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটিও আমাদের লিসনারদেরও ভালো লেগেছে, এবং আমি আশা করব যে আপনারা আরও ঘটনা পাঠাবেন bhutafm@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা, আরেক নাম রাসেল। তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব।
ইয়েস, যদি মনে হয় যে আজকে ইমেইল একটু বেশি পড়া হচ্ছে তাহলে আমাকে অবশ্যই মনে করিয়ে দিবেন, কারণ আজকের ইমেইলটা একটু বেশি পড়ছি আর আজকে মানুষও প্রচুর। আজকে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, এটা একটা গুড সাইন। আজকের শেষ ইমেইলটা পড়ে ফেলি। ওকে, শেষ ইমেইলটা পড়ে ফেলি। ঘড়িতে সময় রাত 12:30। আমি রাসেল আছির সাথে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক 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 মানুষ। এবং যখন এত মানুষ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা এত মানুষ আজকে এসছেন, তখন ইমেইল আরেকটা পড়তে ইচ্ছে হতেই পারে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব ঘটনায়। আপনারা আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ইমেইলে। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? তোদের এই পৃথিবীতে থাকতে নেই, তুমি চলে যাও। চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলিউশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূতfm.com যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম ফারিহা। তারপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপরে তিনি লিখছেন যে তিনি ইউএসএ থেকে লিখছেন, এবং তিনি বলছেন আমার ডিটেলস শেয়ার করবেন না প্লিজ। অনেক স্টোরি আছে আমার নিজের, আমি কয়েকটা পাঠাচ্ছি, আবার পরে পাঠাবো। স্টোরি 1, ক্লজেট। আমি ইউএসএতে ওয়াশিংটন ডিসির কাছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি। খুবই নর্মাল একটা এরিয়া, কিন্তু তেমন মানুষ নেই। অ্যাপার্টমেন্টের রেন্ট নেয়ার পর যেটা জানতে পারলাম, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কোনো টেনেন্ট 2-3 মাসের বেশি থাকে না। খুব ভালো ডিল পেয়েছিলাম, তাই মনে অন্য চিন্তা আসেনি। রেন্ট নেয়ার 2-3 মাস পর আমার হাজব্যান্ড উইয়ার্ড বিহেভ শুরু করে। কথায় কথায় রেগে যেত, অনেক ঝগড়া করত, এবং ঝগড়ার বিষয়গুলো খুব নর্মাল ছিল। খেয়াল করতাম সামটাইমস ওর চোখ অনেক লাল হয়ে যেত। আমি ব্যাপারটা প্যারানর্মাল মনে করিনি, কিন্তু একদিন আমি দেখতে পাই আমার হাজব্যান্ডের শ্যাডো নর্মাল না। আমি ভয় পেয়ে ওকে আয়াতুল কুরসি পড়তে বলি, কিন্তু ও একটা ওয়ার্ডও বলতে পারছে না। আমার লাইফে অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, তাই বুঝলাম ও স্বাভাবিক না। সেদিন থেকে আমি রেগুলার দোয়া পড়া স্টার্ট করলাম। 11 বার সূরা নাস, সূরা ফালাক, 3 কুল আর আয়াতুল কুরসি। সেদিন রাতে আর কিছু হলো না। পরদিন সন্ধ্যায় আমার বাসার পেট অ্যানিমেলগুলো উইয়ার্ড আচরণ শুরু করল। কেউ আমাদের বেডরুমে ঢুকতে চায় না। আমরা ভাবলাম কিছু হয়তো অসুবিধা লাগছে, না হলে আমার পোষা কুকুর হয়তো বিড়ালটাকে বিরক্ত করছে। দেখার জন্য আমি আমার হাজব্যান্ড ঘুরে দেখলাম বেডরুমের ক্লজেটের ডোর খোলা, যেটা কখনোই খোলা থাকে না। বন্ধ করতে সামনে আগাতে গেলেই হঠাৎ করে একটা দমকা বাতাস ক্লজেট থেকে বেডরুমের ডোর দিয়ে বের হয়ে গেল। আমার পোষা কুকুর অনেক ডাকাডাকি শুরু করল, থামাতেই পারছি না। দোয়া পরে ঘুমাতে গেলাম। ওই দিন রাতে আমার আর ঘুম আসলো না। সেলফোনে দেখলাম ঠিক রাত 3টা। টাইম দেখার পর ঘুমের ঘোর একটু না একটু কাটতেই বুঝতে পারলাম আমার হাজব্যান্ড ঘুমের মধ্যে কথা বলছে। আমি কিছু ওয়ার্ড বুঝতে পারছি, কিন্তু বাংলাতে না। গুগলে সার্চ দিয়ে দেখি ওয়ার্ডগুলো অ্যারাবিক মিনিং। আমার মনে নেই। এমন সময় চোখ এলো ক্লজেটের দিকে। দৌড় আবার খোলা। আমি আবার হাজব্যান্ডের দিকে তাকালাম। একসময় তার ঘুম ভেঙে গেল। উঠে জিজ্ঞেস করাতে বলল কি স্বপ্ন দেখেছে মনে নেই। এর কিছুদিন পর রাতে কে যেন আমার গলা চেপে ধরে। আমার হুশ আসতে আমি দেখি আমার হাজব্যান্ড জোর গলায় ডেকে আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে, আর আমাদের পেট কুকুরগুলো অনেক জোরে জোরে ডাকছে সেই ক্লজেটের দিকে তাকিয়ে। ক্লজেটের দরজা আবারও খোলা। এভাবে আরও 2 রাত আমাদের ঘুম ভেঙে যেতে লাগলো। আমাদের কুকুরের ডাকাডাকিতে মূলত আমাদের ঘুম ভাঙত। শুধু ক্লজেটের দিকে তাকিয়ে তাকিয়ে তারা ডাকত, যেন কিছু একটা আছে ওখানে। ক্লজেটের দরজা কেউ না খুললে নিজে খুলে যাওয়া পসিবল না। সব জানালা বন্ধ, কোনো বাতাস নেই, আর সেটা স্লাইডিং ডোর। আমরা এরপর আমাদের প্যারেন্টসদের সাথে কথা বললাম, এবং সেই অনুযায়ী রাতে সূরা বাকারা টিভিতে চালিয়ে ঘুমাতে যাই। রিমোটটা নাইট স্ট্যান্ডে রাখা ছিল। মাঝরাতে ঘুম ভেঙে যায় আমাদের কুকুরের ডাকে। আমার হাজব্যান্ড রুমের লাইট জ্বালিয়ে দেয়। কুকুরগুলো শান্ত হলো। দেখলাম ক্লজেটের ডোর আবারও খোলা। টিভিতে সূরা বাকারা স্টপ হয়ে গেছে প্লে টাইমের মাঝখানে, আর অন্য আরেকটা সূরাও অন হয়ে গেছে। সূরা চেঞ্জ করল কে? আমার হাজব্যান্ড আর আমি বুঝতে পারছিলাম না কি করব। দেশে একজন হুজুরের সাথে কথা বললাম। নামাজ বাদ দিতে মানা করলেন তিনি। কোনো ওয়াক্ত যেন মিস না হয়, তাই করতে লাগলাম। এরপর তেমন ঝামেলা হলো না। আমরা এখনও ওই বাসাতে আছি। স্টোরি 2, হোয়াইট ডিয়ার। এটা আমার হাজব্যান্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। যেখানে ঘটেছে সেই জায়গাতে গুগলে সার্চ করলে দেখতে পাবেন কত জনমানবহীন। ও তখন উবার চালাত। একদিন রাতে কাজ শেষ করে বাসায় আসার সময় ওর গাড়ির সাথে কিছু একটা ধাক্কা খায়। সেই ডেন্ট এখনও আছে ওর গাড়িতে। ধাক্কা লাগার সময় ও শুধু বুঝতে পারে যে কিছু একটা বাড়ি ছিল গাড়ির সাথে। ওইখানে 2 পাশে ঘন জঙ্গল আর 2টা লেনের রাস্তা, আর কখনোই রাশ টাইম ছাড়া 2-1টার বেশি গাড়ি সেখানে দেখা যায় না।
বাড়ি লাগার পর চারিদিকে তাকিয়ে আমরা দেখতে লাগলাম। ও দেখল আশেপাশে কোনো গাড়ি নেই, কোনো অ্যানিমেলও নেই, কিছু নেই। গাড়ির স্পিড ছিল 50 মাইল পার আওয়ার, বাংলাদেশের হিসেবে অলমোস্ট 100। এই স্পিডে কোনো অ্যানিমেল বাড়ি খেলে স্পট ডেড হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু নেই। বাসায় এসে আমাকে ব্যাপারটা বলে। গাড়িটা যেভাবে ডেন্ট পড়ে গেছে তাতে অনেক বড় কিছুর সাথে ধাক্কা খেয়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু কিছুই দেখেনি। এর কয়েকদিন পর ও আবার একই রাস্তা দিয়ে যায় আসার সময় অনেক বড় একটা হোয়াইট অ্যালবিনো হরিণ দেখতে পায়, কিন্তু এই এলাকাতে এটা বিরল হরিণ। হরিণটা একটু পর অন্ধকারে মিলিয়ে যায়। সার্চ করে জানতে পারলাম এই এলাকাতে রেড ইন্ডিয়ানরা নানান রকমের পূজা আর অনুষ্ঠান করত, আর সেই সাদা হরিণ তাদের বিশ্বাস মতে হলো পবিত্র আত্মা। অনেক রেড ইন্ডিয়ানকে এখানে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। অনেকেই এই হরিণ দেখতে পায়, কেন জানা নেই। স্টোরি 3, চম্পা গাছের জিন। আমি তখন ক্লাস 10-এ পড়ি, চিটাগংয়ে। আমার বাবা বড় সরকারি কর্মকর্তা ছিলেন, তাই আমরা ওনার অফিস থেকে বরাদ্দ পাওয়া বাংলোতে থাকতাম। বাংলোটা ছিল একদম পাহাড়ের ওপর। ওই পুরো এলাকাতেই প্যারানর্মাল প্রবলেম ছিল। এখানে শুধু একটা বাংলোর এক্সপিরিয়েন্স বলছি। বাংলোটা শিফট হওয়ার পর দেখলাম রাতে ওই এলাকায় অনেক অন্ধকার হয়ে যায়, তাই বাংলোর চারিদিকে লাইট চালানো থাকত। রাতে শিয়াল বারান্দায় ঘোরাঘুরি করত, পাহাড়ের ঢালে শিয়ালরা বাসা বেঁধে থাকত। কোনো প্রবলেম হচ্ছিল না তেমন, ভালোই লাগত। আমরা খেয়াল করলাম বাসার চারিদিকে কে মাটির শানকিতে সূরা লিখে ঘর বন্ধ করে রাখা আছে। একদিন বাসা রং করানোর জন্য মিস্ত্রি আসে, ওরা রং করানোর জন্য সেই মাটির শানকিগুলো খুলে ফেলে। ঘটনা ওই দিন সন্ধ্যায় লোডশেডিং শুরু হয়। গরমকাল ছিল, তাই কারেন্ট চলে যাওয়ার পর রুমের বাইরে বারান্দায় বাতাস খেতে বেরোলাম। আমার তখন চুল খোলা, বারান্দার এক কোণায় বিশাল বড় চম্পা গাছ, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ, ভালোই লাগছিল। আমি চম্পা গাছের ডালের নিচে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে কেউ আমার ওপর বালি ছুঁড়ে মারল। হ্যাঁ, বালি, কয়েক মুঠো বালি হবে। বালুর মতো মনে হলেও ছোট ছোট অনেক পাথর একসাথে পড়ার কারণে শব্দ হলো। আমি চিৎকার দিয়ে উঠলাম। শুনে আমার বাবা আমার ছুটে আসলেন। চম্পা গাছে তখন যেন ঝড় চলছে, আর অন্য কোনো গাছে একটি পাতাও নড়ছে না। আমাকে তাড়াতাড়ি ঘরে ঢোকানো হলো। পরদিন 4 জন হুজুর আসলেন আর ঘর বন্ধ করে দিলেন। চম্পা গাছ গজার পেরেক মারা হলো, অন্য বড় গাছগুলোতেও পেরেক মেরে দেয়া হলো। তারপর কয়েকদিন শুধু ওই চম্পা গাছটা নড়ত। হুজুর জানালেন এই এলাকায় জিন থাকে এবং অনেক জিনের উপদ্রব। এই মাটির শানকিগুলো খুলে ফেলার কারণেই এরকম সমস্যা শুরু হয়েছে, আর এগুলো খুলে ফেলার কারণেই জিনরা বাসার কাছেও আসতে পারছে। আমাকে একা চুল না বেঁধে মাথায় কাপড় না দিয়ে ঘর থেকে বের হতে মানা করে দিলেন। জানতে পারলাম ওই এলাকায় কেউ রাতে একা চলাফেরা করে না। আমরা নতুন এসেছি আর ভয় পাবো বলে আমাদের জানান নাই ওনারা। এর কয়েকদিন পর আমি আব্বা বারান্দায় দাঁড়িয়েছিলাম। দেখলাম দূরে একটা গাছের ডাল কেউ একা একা নাড়াচ্ছে, যেন একটা অবয়ব দেখা যাচ্ছে সেখানে। মনে হলো সে লাফ দিল। এমন আওয়াজ হলো, দেখলাম কালো অবয়বটা একটু নিচে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি তার চোখ গোল গোল, কালো, সবুজ। সে গলায় ভর দিয়ে গাছের ডালে দোল খাচ্ছে, সামনে আর পেছনে, পেছনে আর সামনে, সামনে আর পেছনে। আব্বু বললেন আওয়াজ না করতে। আমি চুপ থাকলাম, ভয় না পাওয়ার চেষ্টা করলাম। আমি আর আব্বু দাঁড়িয়ে দেখছি, সে ঝুলছে, দোল খাচ্ছে, আমরা নড়ছি না। একটু পর সেই অবয়বটা মিলিয়ে গেল। আমরা ফিরে আসলাম। অন্য সময় হলে একসময় আমি ভয় পেতাম। ভাই, বড় বড় ফলের যে পলিথিনগুলো ওই রকম আর কি। তো উনি এসে পলিথিনের সাথে বাচ্চাটাকে নিলেন, এবং যখন আমার মামা যখন ওই বাচ্চাটাকে হাতে নিলেন ফলে সহ, এবং তখন দেখলেন যে বাচ্চাটা একদম স্টিল চুপ হয়ে গেছে, মানে কোনো প্রকার কথাবার্তা নেই, মানে কান্নার শব্দটা বন্ধ হয়ে গেছে। তো মামা এটা ভাবলেন যে আমি যেহেতু মানুষ, তো মানুষের সংস্পর্শে আসার সাথে সাথে হয়তো বা বাচ্চাটা বুঝতে পারছে, তো বাচ্চাটা এখন শান্ত হয়ে গেছে, কান্না বন্ধ করেছে। তো মামা আর কি বাসার দিকে হাঁটছিলেন, এবং মামার এরকম একটা পরিকল্পনা ছিল যে যদি বাসায় মনে করেন বাচ্চাটাকে লালন পালন করতে চায় তাহলে হয়তো বা লালন পালন করবে, বা কিংবা গ্রামে যারা অনেকে আছে 2-1 গ্রাম পরপর যে অনেকের বাচ্চা হয় না, ছেলে মেয়ে নাই, তো তারাও যদি চায় তাহলে তাদেরকে দিয়ে দিবে বাচ্চাটা, তারা লালন পালন করবে। তো এমন একটা পরিকল্পনা করে আমার মামা আর কি বাচ্চাটাকে বাসার দিকে নিয়ে আসছিল, এবং মামারও মাছ প্রায় ধরার শেষ পর্যায়ে। তো মামা যেটা করে যে বাচ্চাটাকে নিয়ে উনি আস্তে আস্তে বাসার দিকে আসছিল, তেমন কোনো অস্বাভাবিক কোনো কিছুই আর কি উনি তখন ফিল করেনি। তো মামা এভাবে হাঁটছিল। তো একটা সময় যেটা হয় আর কি রাসেল ভাই, উনি খেয়াল করছে উনার যে মাছের ব্যাগটা ছিল, ওই ব্যাগটা আস্তে আস্তে যেমন হালকা হয়ে যাচ্ছিল। তো ওই ব্যাগটা হালকা হয়ে যাওয়ার জন্য মামা যেটা করে আর কি, মামা ভাবলো যে এই মাছের ব্যাগটা তো অনেক সময় ডান হাতে ছিল, তো হঠাৎ করে ডান হাতে যেহেতু বাচ্চাটাকে নিয়েছি আর বাম হাতে মাছের ব্যাগটা নিয়েছি, তো হয়তোবা এক হাত থেকে অন্য হাতে ব্যাগটা পরিবর্তন করার কারণে আমার হয়তোবা এরকম হালকা লাগছে। তো যেটা হয় আর কি, তো মামা এভাবে হাঁটতে হাঁটতে আসছিল। একটা সময় উনি খেয়াল করলো যে ওই ভাঙন্তির কাছে চলে আসছে, মানে এখন ভাঙন্তিটা ক্রস করতে হবে মামার।
তো মামা যেটা করলো, ভাঙন্তিটা ক্রস করার জন্য ওই বাজারের যে ব্যাগটাতে মাছ ছিল ওই ব্যাগটা নিচে রাখলো, এবং রাখার আগ মুহূর্তে ওনার এরকম একটা মনে হলো যে এটা খুবই বেশি মানে হালকা হয়ে গেছে, মানে একদম খালি একটা ব্যাগ হয়ে গেছে এরকম। তো মামা যে মানে হাতে যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা আর কি জেলে সেই বাজারের ব্যাগের ভিতরে যখন টর্চ লাইটটা মারলো, সেখানে দেখলো কিছু নেই, কিছু মাছের আষ্টে ছিল আর মাছের কিছু অবশিষ্ট কাটা এবং মাথা, মানে মাছের শরীরের কোনো মাংস বা তেমন কোনো কিছু নেই, মানে কাঁচা মাছগুলো মানে যেভাবে বেড়াল বা কিছু খেয়ে থাকে তো ওইরকমভাবে খেয়ে ফেলা হয়েছে। তো এটা দেখে তো মামা খুব ভয় পেয়ে যায় এবং মামা ভাবতে শুরু করলো যে রাস্তাতে তো তেমন কোনো অস্বাভাবিক কিছু ঘটলো না আমার সাথে, তো এটা কি করে হলো। তো এই জিনিসটা ঘটার পর মামা যেটা করে আর কি, তো ওই বাচ্চার যে থলেটা ছিল ওইটাও আর কি আরেক অন্য পাশে মাটিতে রাখে, মানে মামা প্রস্তুত হচ্ছিল যে ওই ভাঙন্তিটা মানে ওই ফাঁকা জায়গাটা পার হয়ে তারপরে উনি ওনার গ্রামের রাস্তায় হাঁটা শুরু করবে। তো যেটা হয় আর কি রাসেল ভাই, উনি বাচ্চার ব্যাগটা তো আবার পরবর্তীতে লাইট মারে বাচ্চাটা ঠিকঠাক আছে নাকি। উনি বাচ্চার ব্যাগে লাইট মারার পর উনি যেটা দেখলেন আর কি রাসেল ভাই, সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটা পরবর্তীতে আমি শোনার পর আমার নানির কাছ থেকে আমার মার কাছ থেকে যখন ঘটনাটা আমি শুনি রাসেল ভাই, আমি খুবই ভয় পেয়েছিলাম ঘটনাটা, যে মামা কতটা পরিমাণ ভয় পেয়েছিল যখন উনি সম্মুখে ছিল এই ঘটনাটা। তো উনি যেটা দেখে আর কি রাসেল ভাই, সেটা হচ্ছে ওইখানে কোনো বাচ্চা ছিল না, একটা কুচকুচে কালো বেড়াল ছিল, স্বাভাবিক বেড়াল যেরকম থাকে ওই রকমেরই, কিন্তু ওই বেড়ালটার কোনো নাক ছিল না রাসেল ভাই, চোখগুলো ছিল মানুষের মতো, আর ওই বেড়ালটার যে মুখটা, যে ঠোঁটের অংশটা ভাই, এটা মানে এত প্রশস্ত, মানে এতটা কোসর হয়েছে যে স্বাভাবিক বেড়ালগুলো দেখবেন যে চোখের উপর দিক দিয়ে আর কি বেড়ালের খাড়া খাড়া কানগুলো হয়, তো ওই কানের গোড়া পর্যন্ত আর কি রাসেল ভাই সেই ঠোঁট দিয়ে মিলেছে। তো এটা দেখে আমার আর মামা খুবই ভয় পেয়ে যায়, এবং উনি যেটা করেন আর কি, হাতে থাকা যে জলটা ছিল ওই জলটা এবং হাতে থাকা লাইটটা এই দুটো নিয়ে কোনো রকমে পানিতে ঝাঁপ দেয়। তো ঝাঁপ দেওয়ার পর মামা আর কি মানে মামা ওই পানিটা ক্রস করে আর কি গ্রামের রাস্তায় উঠবে, মোটার পরিকল্পনা ছিল। তো মামা পানিতে ঝাঁপ দেওয়ার পর যেটা হয় আর কি রাসেল ভাই, উনি মানে শরীরে একদম শক্তি পাচ্ছিলেন না, বলে এমনটা আর কি যেটা বলছে আর কি আমার মামা, যে উনি একদমই শরীরে কোনো প্রকার শক্তি পাচ্ছিলেন না। তো পরবর্তীতে যেটা আর কি আমি নিজে গেস করি, যে হয়তোবা উনি যখন অতিমাত্রায় ভয় পেয়ে গেছেন তো শরীরে মানে শক্তি বলটা ওই ভয়ের থেকে হারিয়ে ফেলেছেন। তো উনার মানে এমন একটা মনে হচ্ছিল যে কোনো একটা অশরীরিক কিছু একটা উনাকে এরকম আবে রেখেছে যে মানে উনি কোনোভাবেই পানি থেকে উঠতে পারছিল না। তারপর একটা সময় উনি আস্তে আস্তে পানি থেকে উপরে উঠে এবং উঠার পর সেই গ্রামের রাস্তা ধরে উনি উনার বাড়ির দিকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার সময় উনি যখন পানিতে সাঁতরে আসছিল, তো এই পানিতে সাঁতরে আসার সময় আর কি ওনার যেই টর্চ লাইটটা ছিল ওইটা আর কি পানি ঢুকে নষ্ট হয়ে গেছে, তো সেটা জ্বলছিল না। তো সেটা উনি পানি থেকে উঠার পরে সেই টর্চ লাইটটা ওইখানে ফেলে দেয়, ফেলে দেওয়ার পর উনি হাতে যে চলটা ছিল ওইটা হাতে নিয়ে আর কি ওনার বাসার দিকে দৌড় দেয়। তো বাসার দিকে দৌড় দেওয়ার পর একটা সময় উনি ওনার উঠোনের কাছাকাছি চলে আসে এবং মানে আঙিনাতে যখন প্রবেশ করে তখন দেখে উঠোনের মাঝে সেই বেড়ালটা মানে মানে স্পষ্ট সেটা মানে সেটার যে মুখের ভিতরে যে সাদা দাঁতগুলো স্পষ্ট হচ্ছিল রাসেল ভাই, এবং সেই কালো বেড়ালটা উঠোনের মাঝে বসে আছে, চাঁদের আলো স্পষ্ট, মামা যেটা দেখলো আর কি। তো রাতের বেলা দেখবেন বেড়ালের চোখগুলো কিন্তু জ্বলজ্বল করে। তো সেটা দেখার পর মামার হাতে যে চলটা ছিল উনি আর কি হয়তোবা জীবন বাঁচানোর এরকম একটা প্রয়াসই আর কি মানে অতিমাত্রায় সাহস জুগিয়ে সেই বিড়ালটাকে আর কি হিট করে বসে সেই চলটা দিয়ে, মানে আঘাত করে বসে, এবং সেই বিড়ালটার শরীরে খুব বাজেভাবে সেটা লাগে, এবং এটা হওয়ার পর বিড়ালটা সেই চল নিয়ে চলে যায়, এবং একটা সময় যেটা হয় আর কি আমার মামা উঠোনে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই ঘটনার পর বাড়ির যারা ছিল তারা ঘর থেকে বের হয়ে আসে এবং তারা আর কি আমার মামাকে রুমের ভিতরে নিয়ে যায়, এবং একটা সময় মামার যখন সকালে জ্ঞান ফিরে এবং মামা এই ঘটনাগুলো বলার পর আমার নানা আর কি পাশের গ্রাম থেকে একটা কবিরাজ নিয়ে আসে এবং ওনাকে দেখায়। উনি সেই কবিরাজটা কি খুব ভালো ছিল, মানে উনি কোরআনের দিক দিয়ে মানে হুজুর ছিল আর কি, মানে এমনি মাঝে মধ্যে অনেকের অস্বাভাবিক কিছু ট্রিটমেন্ট আর কি উনি করতেন। তো যেটা হয় আর কি ওই লোকটা আর কি বলল যে দেখেন, আমার যতটুকু করার সম্ভব ছিল আমি অবশ্যই করছি এবং এখন আর কোনো সমস্যা নেই। তো ও যে কাজটা করছে আর কি লাস্টে ওই বেড়ালটা জাতীয় যে জিনটা ছিল ওইটাকে খুব বাজেভাবে আঘাত করছে। তো সেটা একটু দুষ্ট প্রকৃতির জিন ছিল, সেটা ওকে আর কি ভয় দেখানোর পরিকল্পনা ছিল। যদি ওকে মারার তেমন কোনো পরিকল্পনা থাকতো তাহলে হয়তোবা সেটা ওকে ওই ভাঙন্তির কাছেই মেরে ফেলতে পারতো পানিতে। তো যেটা হয় আর কি ওকে ভয় দেখানোর জন্য এই কাজটা করছিল ওই দুষ্ট জিনটা। আর ওইটা এক ছোট্ট একটা জিন ছিল, তো ওইটার পরিবার মানে ওই জিনটার পরিবার ছিল। তো ওরা নাকি ওই জিনটা যখন আপনার ওই ছেলে এই জল দিয়ে মাছ মারার যে জলটা ছিল ওইটা দিয়ে হিট করার পর ওই জিনটা মারা যায়। তো যেটা হয় আর কি ওই জলটার খুঁজে পাওয়া যায়নি রাসেল ভাই। তো ওই মামা এই ঘটনার পরে মানে খুব আপসেট হয়ে যায়, মামা আর কি মানে খুবই আপসেট হয়ে যায় যে মানে ওনার ভিতরে এরকম একটা ভয়, মানে স্বাভাবিকভাবে যদি কেউ গিয়া মনে করেন ওকে পিছন থেকে ডাক দিত তো উনি চমকে যেত এবং ভয় থাকতো সবসময়। তো একটা সময় যেটা হয় ওই হুজুর যেটা বলে আর কি, যে দেখেন ওই জিনের যে ফ্যামিলি আছে ওরা কিন্তু আপনার ছেলেকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমাদের ধর্মের কিছু নীতি নেওয়াজ এরকম আছে, হয়তোবা বিয়ের পর আর কি জিনেরা আর কি তেমন একটা অসুবিধা করতে পারে না।
তো যেহেতু আপনার ছেলে বিয়ের বয়সেই, তো আপনার ছেলেকে বিবাহ দিয়ে দিন যত সম্ভব তাড়াতাড়ি। তো ওই হুজুরটা এরকম একটা সময় ধরে দিয়েছিল যে ৪ মাস, ৪ মাসের ভিতরে যাতে আমার মামাকে বিয়ে দেওয়া হয়। তো একটা সময় ওনারা আর কি মেয়ে খুঁজছিল আমার মামার জন্য, এবং খুঁজতে খুঁজতে ঠিক ৪-৪.৫ মাসের ভিতরে একটা পাত্রী বিয়েও পেয়ে যায়, এবং বিয়ের কথাবার্তা খুব পাকাপোক্ত হয়ে যাওয়ার পর এখন সেই পাত্রীর যেই বাবা ছিল, তো উনি আর কি আমার নানাকে একটা গরু দেয়, মানে বিয়ের আগেই, যে এই গরুটা আপনি নিয়ে যান, যখন আমার মেয়েকে বিয়ের পর আপনাদের বাসায় যাবে তখন আমার মেয়ে এই গরুটাকে লাভ করবে, এরকম একটা কথা বলে আর কি দেওয়া হয়। তো ৫ মাসের মাথায় যেটা হয় আর কি, সেই গরুটা মারা যায় এবং তার ৩ থেকে ৪ দিন পর আমার মামাও মারা যায়। তো আমার মামা মারা যাওয়ার পর এই যেই মেয়ের সাথে আর কি আমার মামার বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়ের বাবারা, যে বাবার যেই ছেলে আছিল, ওরা আর কি সবাই আসে, এবং আসার পর একটা সময় তারাও বেশ একটা আপসেট ছিল, এবং একটা সময় আমার মামার যেই কাফনের কাপড়টা ছিল ওইটা সহ ওরা ওইটার টাকাটা পর্যন্ত দেয়। তো যদিও ওদের সাথে তেমনভাবে আমাদের কোনো আত্মীয়তা হয়নি, কিন্তু তারপরও ওদের সাথে আমাদের শেষ পর্যন্ত রিলেশনশিপটা অনেকটা ভালোই, একটা ঘনিষ্ঠ একটা রিলেশনশিপে পরিণত হয়েছিল। তো যেটা হয় আর কি রাসেল ভাই, আমার মামা তারপর আর মারা যাওয়ার পর ওই হুজুরের কাছ থেকে যখন আমার নানা এই সব ব্যাপারটা বিস্তারিত জানার চেষ্টা করছিল আর কি বেশ কিছুদিন পর, তো ওই হুজুর যেটা বলে আর কি, যে দেখেন, আমি তো একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, ৪ মাসের ভিতরে তো আপনারা ওই ৪ মাসের ভিতরে আপনার ছেলের বিয়ে দিতে পারেন নাই, এবং ৪ মাসের বেশি সময় হয়ে গেছে, তো আপনার ছেলেকে ওই জিনের যেই পরিবারজন আছে ওরা আর কি আপনার ছেলেকে আস্তে আস্তে ভিতর থেকে মেরে ফেলেছে। তো এই ঘটনার পর যেটা হয়, আমাদের নানা বাড়িতে অনেকটাই শোকের হাওয়া বয়। তো একটা সময় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তো তারপর আর কোনো ঘটনা ঘটেনি আমার নানার ফ্যামিলির সাথে। রাসেল ভাই, এই ছিল আমাদের ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন। এবং রাসেল ভাই, আশা করি আমরা নতুন লিসেনার এবং নতুন হিসেবে যতটুক পেয়েছি গুছিয়ে বলার চেষ্টা করছি, এবং অনেক যারা স্টোরি টেলার আছে খুবই দক্ষ বা প্রিমিয়াম স্টোরি টেলার, তারা তো বেশ ভালোই ঘটনা শেয়ার করে। তো তাদের মতো করে যদি নাও বলতে পারি, কিন্তু ঘটনাটি যতটুক পারছি রাসেল ভাই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাইকে নিয়ে তো গুছিয়ে বলছি। তো সবার সাথে আন্তরিক শুভেচ্ছা, বিশেষ করে যেমন সাবিত আলম, সিফাত আলম ভাই, তারপর আফনান ভাই, বাবু ভাই, এবং একজন লোক যিনি আছে যে ওনাকে বেশি মিস করা হয়, রহমান। যখন শুরু করা হয়েছিল উনি অনেক ঘটনা পাঠাতো, সেই ঘটনাগুলো আমার খুব ফেভারেট ছিল এবং খুব ভালো লাগতো। উনি যদিও খুব শর্টলি কিছু ঘটনা বলতো, কিন্তু ঘটনাগুলো খুব ভালো হতো। রহমান ভাই, তারপর মনে করেন রোমান ভাই যারা আছে, তানবীর, তুষার, সবাইকে ভুটকমের মানে অন্ততপক্ষে আমাদের মতো ক্ষুদ্র লিসেনারদের কাছ থেকে ভালোবাসা রইল, এবং অবশ্যই শোন দেখব আমরা সবাই মিলে, এই জন্য আমরা অধীর আগ্রহে আছি। তো রাসেল ভাই, যেটা বলার ছিল ঘটনা তো আমি অবশ্যই বলছি, এবং লাস্টে কিছু বেশ কথা বললাম, যেটা অবশ্যই আপনি একটু মাইন্ড করবেন না। তো ভুটকম দীর্ঘজীবী হোক, এবং সবসময় যাতে ভুটকমের সাথে থাকতে পারি সুস্থভাবে, রাসেল ভাইয়ের মতো সবসময় ভালো দলে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমিন নরসিংদী থেকে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আরও কিছু ঘটনা আমি বাঁচাবো। খোদা হাফেজ। আবার শুনতে পাচ্ছেন শব্দটা, ভয়ের আরেক নাম, ভূত উইথ রাসেল। লুকাচুরি খেলে, লুকাচুরি, তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব। ভুটকম উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1টা বেজে 11 মিনিট। আমি রাসেলের সাথে একটা লম্বা অডিও ক্লিপ শুনলাম। এখনও কিছু মানুষ আমাদের সঙ্গে আছেন, বাট আগের চাইতে অনেক কম। সো আমরা চেষ্টা করব আরও দ্রুত শোটা শেষ করার, কিন্তু আদৌ হাতে বেশ কিছুটা ঘটনা রয়েছে। যাই হোক, আমরা আমাদের আরেকটা অডিও ক্লিপে যাচ্ছি। আমাদেরকে ইমেল করুন rasel@shiddoc@gmail.com। এই অ্যাড্রেসে আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আপনাদের সব কিছু মানে আপনারা আমাদের ঘটনা পাঠাবেন সেই অপেক্ষায় যেমন আছি, আপনাদের সাথে দারুণ দারুণ ঘটনা শেয়ার করব সেই আশাও আমাদের আছে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নীল, অর্থাৎ এই অডিও ক্লিপটি নীলের পাঠানো। চলুন শুনে আসি। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, তুমি চলে যাও প্লিজ, চলে যাও। ভূত উইথ রাসেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তো ভালো থাকারই কথা। আমি নীল চৌধুরী, গাজীপুর জয়দীপপুর আমার বাসা। তো আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ঘটনাটা কতটুক ভয়ের তা জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করা যায় এটা ভেবেই আজ আপনার কাছে ঘটনাটা পাঠাচ্ছি। যদি ভালো লেগে থাকে তো লিসেনারদের সাথে ঘটনাটি শেয়ার করবেন। ঘটনাটা গত 2 দিন আগের। গত 2 দিন আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতে উঠি। তখন আনুমানিক 12টা 40 থেকে 45 বাজে। আমি অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছি। আমার ঘরে সবসময় আগরবাতি থাকে।
একটা আগরবাতি ধরাবো, তো আমি আমার ঘরে 4টা 5টা লাইটার থাকা অবস্থায়ও একটা লাইটার থেকে আগুন ধরাতে পারলাম না। যাই হোক, ব্যাপারটাকে আমি স্বাভাবিকভাবেই নিয়ে কোনো মতে একটি লাইটার অনেক চেষ্টা করে আগুন জ্বালালাম। তারপর আগরবাতি একটা ধরালাম ঘরটা সুগন্ধ থাকার জন্য। তো ঘরে আমার বিবি এবং বাচ্চা দুইজনই ঘুমাচ্ছিল। আমি একাই তাহাজ্জুদের নামাজ পড়ব। তো আমি নামাজ প্রথম 2 রাকাত নিয়ত করে নামাজ পড়লাম খুব সুন্দরভাবেই, কোনো সমস্যা ছাড়াই। তো সালাম ফিরানোর পর দ্বিতীয় রাকাতে আবার আমি নিয়ত করে যখন নামাজ শুরু করলাম, প্রথম সূরা পড়া অবস্থায় হঠাৎ করে আমার গেঞ্জিতে আমি একটা টান অনুভব করলাম। যেহেতু আমি গেঞ্জি পরা ছিলাম, আবার পিছন দিক থেকে গেঞ্জিতে এমনভাবে একটা টান অনুভব করলাম, আমি পিছন দিকে পড়ে যেতে নিয়েছিলাম এমন এক অবস্থা আর কি। সাথে সাথে আমি ভয়ে আমার নামাজটার কন্টিনিউ করতে পারলাম না। পিছন দিকে আমি মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখি পিছনে কিছুই নেই। স্বাভাবিকভাবে পিছনে কিছু থাকারও কথা না, কারণ আমি যেখানে নামাজ পড়ছিলাম আমার পিছনে ছিল আমার রুমের দরজা, সেটা লক করা ছিল, আর দেয়াল। তো সেখানে স্বাভাবিকভাবেই কারো থাকার কথা না, কিন্তু টানটা এত জোরেই ছিল। যেহেতু আমি গেঞ্জি পরা ছিলাম, আমি খেয়াল করে দেখলাম গেঞ্জির মধ্যে 2টা আঙুল, মনে হচ্ছে 2টা আঙুল দিয়ে গেঞ্জিটা ধরে যে টান মারা হয়েছে, এই 2টা আঙুলের একটা গোল একটা দাগ পড়ে গেছে এবং আমার গেঞ্জিটা পিছন দিক থেকে একটু লম্বা হয়ে গেছে। তো ভয়ে আমি নামাজটার কন্টিনিউ করতে পারলাম না। আমি ঘরের বাতিটা জ্বালিয়ে আমার বিবিকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালাম। আমি তাকে বললাম যে একটু উঠো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, একটু সমস্যা হচ্ছে। সে ঘুম ঘুম চোখে আর উঠল না, সে শুয়ে আছে। শোয়া অবস্থায় সে আমাকে বলতেছে, আচ্ছা তুমি নামাজ পড়ো, আমি জেগে আছি, সমস্যা নেই। তো আবার আমি 2 রাকাতের নিয়ত করে দাঁড়ালাম। প্রথম সূরা পড়া অবস্থায় আবারও পিছন দিক থেকে এবার আর টান অনুভব হয় নাই, কিন্তু একটা দমকা বাতাস আমার পিছন দিক থেকে আমাকে ধাক্কা মারল। ধাক্কায় আমি সামনের দিকে ঝুঁকে পড়ে যেতে নিয়েছিলাম, এমন একটা দমকা বাতাস, গরম বাতাস আমার পিছন দিক থেকে ধাক্কা লাগলো। আমি আবারও স্বাভাবিকভাবে ভয় পেয়ে, যেহেতু আমি পড়ে যেতে নিয়েছিলাম, আমি আবারও পিছন দিকে মুখ ঘুরিয়ে ফেলছি। আমার নামাজটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না। সাথে সাথে আমি মুখ পিছন দিকে ঘুরালাম, সেই একই অবস্থা, পিছনে কিছুই ছিল না, কিন্তু বাতাসটা আমার শরীরে লাগলো। তো যেহেতু আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম, আমার বিবি আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করল, আবার কি হয়েছে, তুমি কি আবার ভয় পাইছো? তো আমি তাকে আর কিছু বললাম না। আমি তাকে বললাম যে আমার নামাজ পড়তে সমস্যা হচ্ছে, তুমি একটু উঠে বসো, আমি নামাজটা শেষ করি। আমার বিবি বিছানায় উঠে বসল। আমি আবার নিয়ত করলাম। নিয়ত করে আবার 2 রাকাত নামাজ আমি শেষ করে সালাম ফিরায়ে আমি উঠলাম। ঠিক ওই মুহূর্তে আমার ঘরে যেহেতু আগরবাতি ধরানো ছিল, আগরবাতির একটা পারফিউম বা একটা সুঘ্রাণ আমার পুরো রুমটার মধ্যে ছিল, কিন্তু এই আগরবাতির ঘ্রাণের পরেও আমি আরেকটা আতরের ঘ্রাণ পাচ্ছিলাম। আতরের ঘ্রাণটা এমনই ছিল যে আগরবাতির ঘ্রাণ এবং ওই আতরের ঘ্রাণ দুইটাকে আমি আলাদা করতে পারছিলাম। আতরের ঘ্রাণটা এত সুন্দরী ছিল, এটা বলে বোঝানো যাবে না। আমি আগেও অনেকের কাছে শুনতাম যে তাহাজ্জুদ পড়া অবস্থায় ভয় পাইছে, বা এই তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে ভয় পায় অনেকে। তো আমি ভাবতাম যে আমরা আশরাফুল মাকলুকাত, আমরা নামাজ পড়ব ওই টাইমে হয়তোবা আমাদের কোনো সমস্যা হবে না বা সমস্যা করতে পারবে না, বা আমি এটা ভাবতাম। আমি মনে করতাম হয়তোবা অনেকেই যেহেতু রাতে নামাজ পড়ে, তো তারা স্বাভাবিকভাবেই মনে একটা ভয় তৈরি হয় যে রাতে একা একা নামাজ পড়তেছি বা তাহাজ্জুদের নামাজ পড়তেছি, ভয়ের কারণে অনেক কিছু মানুষ ফিল করে। কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটার পরে আমার মনে হলো যে না, এরকম কিছু ঘটতে পারে। নামাজরত অবস্থায়ও সত্যি কথা বলতে আমি সবসময় ভাবতাম নামাজরত অবস্থায় জিন বলেন বা পরি বলেন, আমরা যেহেতু মুসলমান আমাদের জিন পরিতে বিশ্বাস থাকাটাই স্বাভাবিক, আমিও বিশ্বাস করি জিন আছে। কিন্তু নামাজরত অবস্থায় তারা এইভাবে ভয় দেখাতে পারে বা সমস্যা করবে আমি কখনো ভাবিনি। যদি আমার সাথে না ঘটতো, আমি হয়তোবা কারো কাছে এটা শুনলে মনে করতাম যে তারা হয়তোবা এটা এমনিই বলছে, বা এত রাতে নামাজ পড়ে দেখে তারা ভয় পায় বা কিছু একটা আমি মনে করে নিতাম। কিন্তু যেহেতু আমার সাথে ঘটছে, সেহেতু আমি বুঝতে পারলাম যে এমন কিছু ঘটতে পারে। কিন্তু নামাজ পড়া অবস্থায় যে বা পরে আমি যেই আতরের ঘ্রাণটা বা যে সুঘ্রাণটা আমি পাচ্ছিলাম, আমি ভূত.কমেও বা আগে আপনার ভূত FM শোতে অনেক ঘটনাই শুনেছি এমন, যে ভালো জিনের থেকে সুঘ্রাণ আসে, বা শয়তান বা খারাপ জিনদের থেকে বিশ্রী গন্ধ বা পচা গন্ধ আসে, বা মাছের গন্ধ আসে, এই টাইপের আমি ঘটনা শুনেছি। আমি আপনার ভূত FM আগে শুনেছি, এখন আমি আপনার ভূত.কম শুনি। কিন্তু যেহেতু আমি আতরের ঘ্রাণ পেয়েছি বা সুঘ্রাণ পেয়েছি, সেহেতু সেটা ভালো জিন হতে পারে। হ্যাঁ, আমি যদি এই ঘটনাগুলো কম্পেয়ার করি বা এগুলো আমি দুইটাই, খারাপ গন্ধ বা বিশ্রী গন্ধ বা এই সুঘ্রাণ, এই দুইটাকে যদি কম্পেয়ার করি, তাহলে হয়তোবা তখন কোনো ভালো জিনই আসতে পারে। কিন্তু ভালো জিন আসলে আমার এমন সমস্যা হবে এটা আমার মনে হইতেছে না যে একটা ভালো জিন আসতেই পারে। আমি রাতে নামাজ পড়তেছি, রাতে যেহেতু জিন পড়ি, তাদের আনাগোনা থাকে, তারা চলাফেরা করে বা তারা রাতে অ্যাক্টিভ থাকে খুব ভালোভাবে, তারা আসা যাওয়া করতেই পারে। কিন্তু ভালো একটা জিন যদি এসেও থাকে ওই সময়টাতে, সে এভাবে আমাকে নামাজরত অবস্থায় বিরক্ত করবে আমার মনে হয় না।
তো এটা কি হতে পারে আমি জানি না, ঘটনাটা হয়তোবা ভয়ের না, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমার এতটুক বিশ্বাস হইছে নিজে থেকে যে রাতে একা একা তাহাজ্জুদ পড়া অবস্থায়ও সমস্যা হতে পারে। আর আমি এমন যদি হতো যে টানটা খুব হালকাভাবে হইছে, উপরে ফ্যান ছিল, ফ্যানের বাতাসে আমার একটা টান অনুভব হইছে, বা আমার গেঞ্জিটা বাতাসে নড়ছে, আমার কাছে টান অনুভব মনে হইছে, কিন্তু তা কিন্তু না। টানটা এত জোরে আমি অনুভব করছি যে আমার গেঞ্জিটা পিছন দিক থেকে লম্বা হয়ে গেছে টান খেয়ে, এবং ওটার মধ্যে স্পষ্ট 2টা আঙ্গুলের ছাপ বসা ছিল। আর যেহেতু আমার পিছনে আমার রুমের দরজাটা লক করা ছিল, সেখানে কেউ আসারও কথা না। আর স্বাভাবিকভাবে রাত 12টার পরে আমার বাড়িতে কেউ নাই যে কেউ আইসা আমার সাথে নামাজরত অবস্থায় আমার পিছন দিক থেকে দুষ্টামি করবে। হ্যাঁ, আমার ছোট বোন আছে, সে ঘুমাইতেছিল আমার বাবা মার সাথে, সে যে আইসা দুষ্টামি করবে এমনও না, এমনটা হতে পারে না, যেহেতু আমার রুমের দরজাটা লক করা ছিল ভিতর থেকে। তো এই ঘটনাটা আমার সাথে ঘটলো গত 2 দিন আগে। এই ছিল আমার ঘটনা, ভয়ের কিনা জানি না, যদি আপনার ভালো লেগে থাকে আপনি লিসনারদের সাথে শেয়ার করতে পারেন। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই, আর আমার ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা, ভয়, আরেক নাম রাসেল। লুকাচুরি, তুমি লুকো, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। উইথ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম না। আমি শাহিন বলছিলাম, আমার বাসা নাটোর রাজশাহী, বর্তমানে জব করছি যশোরে। আমি ভূত এফএম দীর্ঘ অনেকদিন ধরে শুনছি, 7-8 বছর। ভূত এফএম যখন বন্ধ হয়ে যায় এরপরে ভূত.com চালু হয়। তো প্রথম কয়েকটা এপিসোড আমি মিস করে গিয়েছিলাম। এরপরে আমি ইউটিউবের সুবিধার্থে সকলের স্টোরিগুলো আস্তে আস্তে শুনি। সত্যি কথা বলতে আপনার ভয়েসের যে টোনালিটি, আপনি যেভাবে বলেন, বিশ্বাস করেন কোনো গল্প না বিশ্বাস করে থাকা যায় না। তো ভাবছিলাম অনেকদিন থেকে আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প আছে, এটা আমি শেয়ার করব। কাজের ব্যস্ততার জন্য সেভাবে আসলে সময় হয়ে ওঠে না। তো বেশি কথা না বলে আমি গল্পটা শুরু করছি। সালটা ছিল 2010। আমাদের নতুন বাসা তৈরি করা শুরু করে। তার আগে একটু বলে রাখি যে আমাদের বাসাটা ছিল নাটোরের একদম শেষ সীমানায়, আর রাজশাহীর একদম শুরুতে। তো এই সূত্রে একদম গ্রামের ভেতরেই ছিল আমাদের বাসাটা। গ্রাম থাকার কারণে অনেক জঙ্গল, তারপর আমাদের, আপনি জানেন হয়তো, নাটোর এলাকা হচ্ছে বিল এলাকা। তো আমাদের যখন আগের পুরাতন বাড়িটা ভেঙে নতুন বাড়ি করা হয়, তার পাশে একটা ঘর ছিল। তো নতুন বাসাতে আমরা বরাবরই সবাই পার হয়ে আসে, বাট টিন শেডের ঘরটা তখনও ভাঙা হয়নি। তো প্রথম 7-8 দিন বাসাতে পার হওয়ার পরে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। প্রবলেমটা শুরু হয় একদিন বাসাতে হঠাৎ করে রাত 2টা-3টার দিকে। তার আগে একটু বলে রাখা হচ্ছে যে আমি যে ঘরটাতে থাকতাম, নতুন যে ঘরটাতে, তার 2 পাশে 2টা জানালা, পূর্ব দিকে জানালা আর হচ্ছে দক্ষিণ দিকে জানালা। তো 2 দিকে 2 জানালাতে 2টা কবর। একটা কবর হচ্ছে আমার দাদা আর দাদি শুয়ে আছে, আর এই পাশের কবরটা আমরা সবাই জানতাম কবর, বাট আসলে কার কবর এটা আইডেন্টিফাই করা পসিবল হয়নি। তো রাত 12টার দিকে আমার দাদা দাদি যে কবরটা আছে ওইটার উপর একটা আম গাছ আছে পাশে। তো ওইখান থেকে কে যেন মহিলা কণ্ঠে আমাকে ডাকে, রাত 2টা থেকে 3টার মাঝামাঝি। তো আমি বরাবরই মনের ভ্রম ভেবে এটা কিছু মনে করি না। তো ওই দিনের মতো ঘুমিয়ে যাই। পরে আবার তো ওই দিন রাত্রে আর কোনো প্রবলেম হয়নি। এবার পরবর্তী দিন আমি যে ঘরে শুতাম সেই ঘরে আমার বাবার একটা মোটরসাইকেল ছিল, সেটা রাখা থাকতো। তো আমি নিজে উঠিয়ে রেখে রাত 11টার দিকে ঘুমিয়ে যাই। হঠাৎ করে রাত 3টার দিকে যেটা হয় যে মোটরসাইকেলটা আমার খাটের পাশে মেঝেতে নেই, সেখানে একটা ছোট্ট বাচ্চা মেঝের বা রুমের ভেতরে চারিদিকে হামাগুড়ি দিয়ে যেভাবে হাঁটে সেভাবে হাঁটছে। তো আর আপনি জানেন বোবাচিনের বিষয়টা, মানে আমি নড়াচড়া করতে পারছি না, কোনো কথা বলতে পারছি না। ওই মুহূর্তটা কেমন ফিল হয়, আমি দেখছি যে চারিদিকে হাঁটছে, শব্দ করছে, আর মনে হচ্ছে আমার বুকের উপর কেউ একটা চাপ দিয়ে আছে। আমি কোনোভাবে উঠতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো আমি পরে ভীত সন্তুষ্ট হয়ে আমি এখানে জ্ঞান হারাই। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি প্রায় 10টায়, উঠে আমি আমার আব্বু আম্মুর কাছে বিষয়টা শেয়ার করলাম। তো তারা বলল এটা মনের ভুল বা স্বপ্ন দেখেছে হয়তো এই ধরনের কোনো বিষয়। তো আমিও অতটা গুরুত্ব দেই না। যথারীতি পরবর্তী দিন রাত্রেও আমি ঠিক একইভাবে গাড়ির ঘরের ভেতরে রেখে ঘুমিয়ে যাই। তো সেই দিন যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ভয়ানক। আমি যেটা এক্সপেক্টও করিনি যে এইটা হবে আমার সাথে, সেটা হচ্ছে আমি ঘুমিয়ে গেছি 12টা সাড়ে 12টার দিকে। আধো ঘুম আধো জাগা আমার দরজার ওপাশ থেকে কেউ আমাকে ডাকছে। এখন আমি নিজের জ্ঞানে উঠছি না। আমি যখন আমাকে ডাকা হয়েছে তখন আমি জানতে পারছি ডাকছে। এরপর আমি আবার ঘুমিয়ে যাই। রাত 3টার দিকে আমি নিজেকে আবিষ্কার করি আমাদের যে টিনের ঘরটা আছে ওই ঘরের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ওই ঘরের থেকে আমি আব্বু আম্মুকে ডাকছি। আমার তখন মনে হচ্ছে যে আব্বু আম্মা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি প্রচণ্ড জোরে চিৎকার করে ডাকছি, বাট তারা কেউ শুনতে পাচ্ছে না। আমি অনেক কষ্টে দরজা পর্যন্ত পৌঁছাই, আর আমাকে কেউ পেছন থেকে টানছে এমনটা মনে হচ্ছে আমার। তখন চোখ বন্ধ করে জোরে চিৎকার দেই, আর সেই চিৎকারটা দিয়ে আমি আমার ঘুম থেকে উঠে দেখি কি আমার পুরা শরীর ভিজে গেছে, কাদা পানি মুক্তযুক্ত। এরপরে যথারীতি আব্বুকে যে ডাকছে, যে বিষয়গুলো তারা দেখে নোটিস করছে যে আসলে একটা প্রবলেম হচ্ছে এখানে। তো পরবর্তী ওই দিনটা হচ্ছে আবার আব্বু আম্মু আমার সাথেই থাকে। তখন আমি ক্লাস 10-এ পড়ি, 2010 সালের।
তো পরের দিন আব্বু আম্মু একটা হুজুর ডেকে নিয়ে আসে আমাদের পাশে নিয়ে এসে বাড়ি বন্ধ করে দেয়। বন্ধ করা দেওয়ার পরে আমি নিজে যে বিষয়গুলো করা হয়, যে আপনার রিচুয়াল করার পরে যে বাসাটা বন্ধ করা হয়, তো এরপরে যে বিষয়গুলো থাকে, যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, সেগুলো আমি নিজে প্ল্যান করেছি আমার বাসায় প্রত্যেকটা পয়েন্টে। তো পরের দিন রাত্রে জাস্ট একটাই বিষয় জানতে পেলাম, যে বিষয়টা ভালো হলো না। আমাকে স্বপ্নে সেকে বলছে যে বিষয়টা ভালো হলো না। তো তারপরে আরও ছোটোখাটো অনেক ঘটনা আছে, আজকে ফার্স্ট টাইম আমি এটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং ভূত.com-এর সকল শ্রোতাকে শুভেচ্ছা। এবং যদি গল্পটা অতটাও ইন্টারেস্টিং হয়তো হবে না, বুঝতে পারছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।